হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কেননা আজকের এই গল্পটি অনেক আলোচিত একটি গল্প। আর এই গল্পটি লিখেছেন সোহেল রানার স্বামী ভাই। লেখকের ফেসবুক পেজ এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সবাই ফলো করে দিবেন। আর এই গল্পটির অনেকগুলো এপিসোড থাকবে, যা কিনা চাঁদের পরি, ফারিস্তা, ইমাম নওফির মতো সেরা গল্পটি শুনলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কণ্ঠাচে মিফতি আর সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ভাই। তো চলুন গল্পটি শুরু করা যাক। রিহান হাঁটু গেড়ে তখনও কাঁদতে থাকে। সোফিয়া অবস্থায় অক্সিজেন মাস্কটা খুলে রিহানের দিকে হাত বাড়ালো। রিহান তার হাতটা দু হাতে শক্ত করে ধরে কাঁদতে লাগলো। সোফিয়ারও চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। তবুও সে কাপা কণ্ঠে রিহানকে শান্ত করতে চাইল। রিহান, কেঁদে না, আমার হাতে সময় খুবই কম। 6:20 হতে আর কতক্ষণ বাকি দেখো। রিহান অবাক হয়ে ঘড়িতে তাকায়, তারপর কাঁদতে কাঁদতে সোফিয়ার দিকে তাকিয়ে বলে, আর 10 মিনিট বাকি। আজ 9 জুলাই। অস্ফুট স্বরে বলল সোফিয়া। সোফিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? সোফিয়ার আচরণে ভয় পেল রিহান। সোফিয়া হাসল। যাক, শেষ মুহূর্তে অন্তত মিস শব্দটা বাদ দিয়েছ, আমাকে নাম ধরে ডেকেছ। ইউসুফ আর ইকবাল কোথায়? আমার ছেলে দুটাকে একটু ডাকো, শেষবারের মতো একটু দেখি। না সোফিয়া, তুমি এভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। রিহান এবার বাচ্চাদের মতো কেঁদে ফেলল। সোফিয়ার শ্বাস নিতে কষ্ট হলো, অনেক কষ্ট বলল, কেঁদো না রিহান প্লিজ। তোমার কান্না মুখ দেখে আমি মরতে চাই না। আমি জানতাম এই দিনটা আসবে, তুমি আমাকে বলেছিলে এই দিনটির কথা। আমি তোমাকে এমনটা কখনো বলিনি। তুমি মরবে না সোফিয়া। রিহানের কান্না বেড়ে গেল। ইউসুফ আর ইকবালকে ডাকো প্লিজ, দম বন্ধে আসতে চাইল সোফিয়ার। অক্সিজেন মাস্কটা আবার পরে নিল সে। রিহান ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে উঠল। একজন ডাক্তার আর দুজন নার্স দৌড়ে এলো, সাথে ইউসুফ সাহেব আর ইকবালও ঢুকলো। ডাক্তার সোফিয়াকে ধরতে চাইলে সোফিয়া হাত জোর করে, তারপর অক্সিজেন মাস্কটা আলগা করে বলে, ডাক্তার আমাকে 2 মিনিট কথা বলতে দিন। ডাক্তার একপাশে সরে দাঁড়ালো। সোফিয়া তার 2 ছেলের উদ্দেশ্যে বলল, বাবা, তোরা 2 ভাই একসাথে থাকিস, আর তোদের হাতে আমি আমার রিহানকে আমানত দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ইউসুফ সাহেব এবং ইকবাল হাঁটু গেড়ে বসলো রিহানের পাশে, তাদের চোখেও জল। মাকে স্পর্শ করে বলল, মা তুমি এভাবে বলো না, তুমি ঠিক হয়ে বাড়ি ফিরে যাবে। সোফিয়া 2 ছেলের উদ্দেশ্যে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, তোদেরকে কখনো বলিনি এই দিনটার কথা। এই দিনটার ব্যাপারে তোদের বাবা আমাকে 52 বছর আগেই সতর্ক করেছিল। আর সেই দিন। রিয়ান এবার অনুরোধের সুরে বলল, প্লিজ আমাদের এভাবে ছেড়ে যেও না, তোমাকে পেয়েছে আমি আবার হারিয়ে ফেলতে চাই না। অনেক কথা বলার বাকি আমার, অনেক প্রশ্ন আছে আমার, অনেক কিছু জানার বাকি। সোফিয়া অক্সিজেন মাস্কটা মুখে চেপে ধরে অন্য হাত দিয়ে ইশারা করে একটা কলম চাইল। একজন নার্স দৌড়ে গিয়ে একটা কলম এনে দিল। কলমটা নিয়ে সোফিয়া রিয়ানের হাতে একটা তারিখ লিখল, 2 জুন 2022। তারিখটা লিখে সে আবার অক্সিজেন মাস্কটা খুলল। তারপর রিয়ানের হাতটা শক্ত করে ধরে অনেক কষ্টোচ্চারণ করল, তোমার সব প্রশ্নের জবাব পাবে ওই দিন বলেই ধীরে ধীরে চোখ বুঝতে লাগলো সোফিয়া। একটু পর নিস্তেজ হয়ে গেল। তখনও সে রিয়ানের হাতটা শক্ত করে ধরেছিল। রিয়ান ফুপিয়ে কেঁদে উঠল বাচ্চাদের মতো। সোফিয়া আর নেই। হ্যালো লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার বহুল প্রতীক্ষিত গল্পটি নিয়ে আবার ফিরে আসলাম আমি, ইফতিসাম চৌধুরী ইফতি। আপনাদের পজিটিভ কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করেছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। 2 জুন 2022। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রিয়ান জানালার পাশে বসে বৃষ্টি দেখছে। রিমঝিম বৃষ্টি। সামনের সড়ক দিয়ে যানবাহনগুলো ছুটে চলেছে। পথচারীরা হাঁটছে ছাতা মাথায় দিয়ে। কেউ কেউ দাঁড়িয়ে দোকান থেকে এটা সেটা কিনছে। রাস্তার ওপাশে একটা বিল্ডিংয়ে ছাদে কয়েকজন বাচ্চা ফুটবল খেলছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। এদের খেলার মতো পর্যাপ্ত মাঠ নেই, তাই বাড়ির ছাদটাকে মাঠ বানিয়ে নিয়েছে। ওদের খেলা দেখতে দেখতে রিহান সুফিয়ার কথা ভাবল। সুফিয়া যেদিন মারা যায় 9 জুলাই 2018। সুফিয়া সেদিন ভবিষ্যৎবাণী করেছিল আজকের দিনটার ব্যাপারে। সে বলেছিল আজকের এই দিনে রিহান আবার অতীতে যাবে, তাই সকাল থেকে সে আজ খুব উত্তেজিত। অবশ্য কয়েকদিন ধরেই তার ভেতরে এই উত্তেজনাটুকু কাজ করছে, কিন্তু আজ একটু বেশি।
আচ্ছা, কি করে সে অতীতে যাবে? আগেরবার তো একটা সেকেলে বাসে উঠেছিল সে, বাসে ঘুমিয়ে পড়েছিল আর ঘুম ভাঙতে দেখে অতীত। কিন্তু এবার সে কি করে যাবে অতীতে? বৃষ্টির জন্য তো বেরোতেই পারছে না সে। এই জানলার পাশে বসা অবস্থাতেই কি সে অতীতে চলে যাবে? রিহানের দাদি সাহারা বানু এসে দাঁড়ালেন পেছনে। কয়েকদিন আগে তাদের বাড়িতে এসেছেন তিনি বেড়াতে। ছোট ছেলের সাথেই তিনি গ্রামের বাড়িতে থাকেন মূলত। মাঝে মধ্যে বাকি ছেলে মেয়েদের বাসায় বেড়াতে যান। এখন এসছেন রিহানদের বাড়িতে। দাদি, তুমি আসো, বসো এখানে। দাদির উপস্থিতি বুঝতে পেরে বলল রিহান। একা একা এখানে বসে আছিস কেন দাদু ভাই? কি হয়েছে? মন খারাপ? না দাদি, বৃষ্টি দেখছি, ভালো লাগছে। এভাবে একা একা বৃষ্টি দেখলে ভালো লাগবে বল? বৃষ্টি দেখতে হয় সঙ্গী নিয়ে। রিহানের পাশে বসতে বসতে বলল সাহারা বানু। এই তো তুমি আসছো সঙ্গী? বুদ্ধু, আমি তো বুড়োই হয়ে গেছি, আমার সাথে দেখেও মজা নেই। বিয়ে করছিস না কেন? তোর বিয়েটা কি দেখে যেতে দিবি না? দাদি, ইমোশনাল হইও না তো। এখন বলো তো, দাদার সাথে বসে কখনো বৃষ্টি দেখেছ? কত বৃষ্টি দেখেছি তো দাদার সাথে, বৃষ্টিতে ভিজেছি, মজা করেছি। আহ, কত স্মৃতি তোর দাদার সাথে। একবার কি হয়েছিল জানিস? কি হয়েছিল? খুব বৃষ্টি হচ্ছিল সেদিন। আমাদের বাড়িতে তো সে সময় টিনের চাউনি ছিল। টিন বের বৃষ্টির পানি পড়লে আমরা কলসিতে ভরে নিতাম। সেদিন তো দাদাকে বললাম বৃষ্টির পানি ভরতে। তো কলসিটা নিয়ে যখন উনি পানি ভরতে গেলেন, আমি পেছন থেকে ধাক্কা দিলাম। কলসি সহ উনি উঠোনে পড়ে গেলেন। আমি হাসতে লাগলাম। উনি তখন উঠে এসে আমাকে কোলে করে নিয়ে গেলেন উঠানে। আমি ছাড়াতে বললেও ছাড়িনি। পরে দুজন ভিজলাম অনেকক্ষণ। হঠাৎ কিছুটা দূরে হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তো দাদাকে তখন ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যাই। সে ধাক্কাতে পড়ে গিয়ে তোর দাদার পা মচকে গিয়েছিল। কয়েকদিন হাঁটতে পারিনি ঠিক মতো। বেচারা দাদার এমন অঘটনটা কেমনে করলে তুমি? আচ্ছা, এটা কখনকার সময়ের ঘটনা ছিল? সালটা ঠিক মনে নেই। ওই সময়টা আমরা নতুন নতুন বিয়ে করেছি আর কি। তোমার বিয়ের সালটা মনে রাখতে পারোনি? আরে তখন কি আর এই সময়ের মতো অত রংঢং ছিল? সে যাই হোক, তোমার নামটা কে রেখেছিল বলো তো? আমার বাবা রেখেছে। তোমার বাবা আমার কাছ থেকে শুনি তো তোমার নামটা রেখেছিল সে সময়। হ্যাঁ, তোর থেকে শুনেই তো আমার নামটা রেখেছিল। সাহারা বানু কথাটা মজা হিসেবেই নিলেন, কিন্তু রিহানের কথাটা মোটেও মজার ছিল না। সে সময় তার দাদির বাবা খিজির তার কাছে শুনেই মেয়ের নাম রেখেছিলেন সাহারা বানু। ব্যাপারটা কিছুটা অদ্ভুত। রিহান নামটা শুনেছে তার দাদির মুখ থেকে, আবার সতীতে গিয়ে নামটা বলেছে দাদির বাবাকে। পরে দাদির নাম রাখা হয় ওটা। ব্যাপারটা ভাবতেই হাসল রিহান। কথার ফাঁকে রিহান তার দাদির সাথে আরও গল্প চালিয়ে যেতে লাগলো অতীতের। বিকেলের দিকে বৃষ্টি থেমে গেছে। রিহান বের হলো বাইরে। সাথে একটা ব্যাগ নিয়েছে সে পূর্ব প্রস্তুতি হিসেবে। কোনোভাবেই যদি সুফিয়ার কথাটা সত্যি হয়, সে অতীতে চলে যায়, তবে কাপড় চোপড় নিয়ে সমস্যা হতে পারে। তাই প্রয়োজনীয় সবকিছু ব্যাগে নিয়েছে সে। ব্যাগটা কাঁধে নিয়ে রাস্তায় হাঁটতে লাগলো সে। বৃষ্টি থেমে গেলেও মেঘ এখনো কাটেনি। তাই সন্ধ্যা হবার আগেই যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আর কতক্ষণ সে অপেক্ষা করবে? এখনো কিছু ঘটল না অতীতে যাওয়ার ব্যাপারে। সুফিয়া কি তবে মিথ্যা বলেছিল? না না, মিথ্যা বলেনি সে। মিথ্যা হলে রিহানের ছোট ছেলে ইকবালের জন্মই হতো না। দুই ছেলের কথা মনে পড়ল রিহানের। ইকবাল কারাগারে আছে। শহীদকে খুনের ব্যাপারে সে ওই সময় স্বীকারোক্তি দিয়েছিল আদালতে। এরপর থেকে কারাগারেই তার দিনগুলো কাটছে। ইকবালের সাথে রিহানের খুব বেশি মেশা হয়নি, তাই তার জন্য রিহানের মনে খুব একটা দাগ কাটেনি। কিন্তু ইউসুফ সাহেবের কথা মনে পড়তেই রিহানের চোখটা ভেজে উঠল। গত বছর মারা গেছেন তিনি হার্ট অ্যাটাকে। বর্তমানে ইকবাল ছাড়া রিহানের অতীতে যাওয়ার আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। ইকবালও যদি মারা যায়, তবে রিহানের অতীতে যাওয়ার শেষ চিহ্নটাও মুছে যাবে পৃথিবী থেকে। রাস্তার পাশে একটা টং দোকানে দাঁড়িয়ে রিহান এক কাপ চা চাইল। দোকানি এক কাপ চা এগিয়ে দিলে সে ধীরে ধীরে চায়ের চুমুক দিতে লাগলো। হঠাৎ গাড়ির হর্নের শব্দে রিহান তাকালো। তখন সে দেখতে পেল অদ্ভুত সেই বাসটাকে। বাসটা গতি কমিয়ে থেমেছে তার পাশে। হেল্পার আগের জন্যেই নতুন হেল্পার দেখা যাচ্ছে। হাঁক ছেড়ে সে যাত্রী ডাকছে, কিন্তু কোনো যাত্রী না পেয়ে চলে যেতে চাইল। তখন রিহান একটা 100 টাকার নোট টং দোকানিকে দিয়ে বলল, গাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি চায়ের দামটা নিন। ভাঙতি তো নেই, খুচরা দেন ভাই।
দোকানি নোটটা ফিরিয়ে দিল। খুচরা তো নেই, গাড়িটা চলে যাচ্ছে। কি কন ভাই, ওখানে তো কোনো গাড়ি নেই। গাড়ি নেই মানে ওই যে অদ্ভুত গাড়িটাকে আপনি দেখতে পাচ্ছেন না? কই গাড়ি পাইলেন ভাই আপনি? রাস্তা তো খালি, গাড়ি নেই। চমকে একবার দোকানের দিকে তাকালো সে, আরেকবার রাস্তায় গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছিল। রিহান দোকানিকে উদ্দেশ্য করে বলল, টাকাটা পরে দিচ্ছে আপনাকে। বলেই দৌড় দিল সে গাড়িটাকে ধরতে। বেশ কিছুক্ষণ দৌড়ে সে গাড়িতে উঠে পড়ল। দেখল গাড়িতে একটা মাত্র সিট খালি, ওই আগের সিটটা যেটাতে সে আগের বারও বসেছিল। সিটটাতে বসে সে কিছুক্ষণ হাঁপাতে লাগলো। বাইরে আবার গুটি গুটি বৃষ্টি পড়তে লাগলো। আচমকা জোরে একটা বজ্রপাতের শব্দ হলো। জ্ঞান হারিয়ে ফেলল রিহান সাথে সাথেই। তারপর গাড়িটা তাকে কোথাও নিয়ে চলল কিছুই জানে না সে। পরে জ্ঞান ফিরল তার গাড়ির হেল্পারিটাকে। রিহান চোখ খুলে তাকালো হেল্পারের দিকে, কিন্তু হেল্পারটাকে সে চিনতে পারল না। মনে হচ্ছে সেকেলে পোশাক পরে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি তার কোনো যাত্রীও নেই, সবাই নেমে গেছে। রিহানের চোখ খুলতে দেখে হেল্পার কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল, কি মশাই, গাড়িতে উঠলে কি সিটটারে নিজের বেডরুম ভাবা শুরু করে দেন? কখন থেকে ডাকতেছে আপনার উঠতেছেনি না? ও দুঃখিত ভাই, ভাড়া কত হয়েছে আমার? 10 আনা দেন। ভাই আমার কাছে তো ভাড়া নেই। গাড়ি দুইটা মরার মতো ঘুমান, আবার কোন ভাড়া নাই? ভাড়া আছে, তবে আপনার টাকার সাথে আমার টাকার মিল নেই। আপনি কাজ করুন, আমার হাতের ঘড়িটা রেখে দিন। বলে রিহান হাত ঘড়িটা খুলে হেল্পারের হাতে দিল। হেল্পারের চোখে মুখে এবার খুশির ঝিলিক দেখা গেল। রিহান গাড়ি থেকে নামতে নামতে হেল্পারকে জিজ্ঞাসা করল, আজ কত তারিখ ভাই? 2 জুন। ঘড়িটা নিজের হাতে পড়তে পড়তে জবাব দিল হেল্পার, 2 জুন। আচ্ছা, এটা কি 1964 সাল? ইতস্তত করে জিজ্ঞাসা করল রিহান। হেল্পারটা মুখ তুলে তার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, মজালন ভাই, সালটাও কি জিজ্ঞাসা করন লাগে? এটা 1964 সাল। এবার নামাজান তুমি গাড়ি থেকে। রিহানকে গাড়ি থেকে নামিয়ে দিল হেল্পার। তার ভয় ঘড়িটা আবার যদি ফিরিয়ে নেয়। রিহান গাড়ি থেকে নামলো। সন্ধ্যা হয়ে গেছে তখন। চারপাশটা অন্ধকারে ছেয়ে গেল। কিছুটা দূরে কিছু দোকান দেখা গেল, ল্যাম্প জ্বলছে ওখানে। রিহান ওদিকে এগিয়ে গেল, ওদিকে কিছুটা আলো জ্বলছে। কাছে এসে সে জায়গাটা চেনার চেষ্টা করলো। চিনতে পারল সে, এটা সুফিয়াদের এলাকা ছিল। সামনে একটা মসজিদ আছে, আর কিছুটা দূরে গেলে জাফর মাস্টারের বাড়িটা পাওয়া যাবে। সেই 1942 সালে বাড়িটা থেকে সুফিয়াকে ব্রিটিশরা তুলে নিয়ে গিয়েছিল। এখন 1964 সাল। বাড়িটা এখন কি অবস্থা কে জানে, কারা থাকে নাকি এখনো খালি পড়ে আছে। রিহান এগিয়ে গেল সুফিয়াদের বাড়িটার দিকে। সুফিয়াদের বাড়িতে একটা পুরনো তালা ঝুলছে। কিছুক্ষণ তালাটা নেড়ে চেড়ে দেখল রিহান। পুরনো তালা জং ধরেছে, অনেকদিন হয়তো খোলা হয় না। তার মানে বাড়িটাতে কেউ এখন আর থাকে না। রিহান তালাটা ধরে টান মেরে খুলতে চাইল, কিন্তু খুলল না। শব্দ শুনে কিছুক্ষণ পর একটা মেয়ে বের হলো পাশের একটা বাড়ি থেকে। হাতে একটা কুপি। কুপিটা যাতে নিভে না যায় তাই সে বাহাতের তালুটা প্রশস্ত করে ধরেছে শিখার এক পাশে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, আকাশে 4টা মেঘে ঢেকে গেছে। ঠান্ডা বাতাস আর ভেজা মাটিতে বোঝা গেল এখানেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। কুপিয়াতে মেয়েটা কাছে এলো। বয়স 16-17। রিহানের কয়েক পা দূরে দাঁড়িয়ে মেয়েটা জিজ্ঞাসা করল, কি আপনি? রিহান মুহূর্তে জবাব দিতে পারল না। মেয়েটা পুনরায় জিজ্ঞাসা করল, কি আপনি? কথা বলছেন না কেন? এবার রিহান আমতামতো করে জবাব দিল, আমার নাম রিহান। এই বাড়িটাতে কেউ থাকে না? বাড়িটা দিকে ইশারা করলো রিহান। না, অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে বাড়িটা। সুফিয়াদের বাড়ি না, এটা জাফর মাস্টারের বাড়ি। এবার মেয়েটা যে ঘর থেকে বের হলো, ওই ঘরের ভেতর থেকে একটা মহিলার কণ্ঠ শোনা গেল, কে রে শিউলি ওইখানে? কারে চায়? সুফিয়া খালারে চায়। শিউলি গলার আওয়াজ উঁচু করে জবাব দিল। মহিলাটি এবার ক্ষীণ আলোতে ঘর থেকে বেরিয়ে এলো। কুপির আলোতে এসে রিহান তার চেহারায় একটা পরিচিত আদল দেখতে পেল। হয়তো আগেও দেখেছে সেই মহিলাকে। মহিলাটাও কিছুটা বিস্মিত হয়ে বলল, কে বাবা আপনি? আপনার চেনা চেনা লাগে। আমার নাম রিহান। অনেক বছর আগে এই বাড়িতে আমি থাকতাম। জাফর মাস্টার আমাকে খুব দেখতে পারত। মহিলাটা শিউলির হাত থেকে কুপিটা নিয়ে রিহানের সামনে ধরল। খটিয়ে রিহানের চেহারায় কি যেন পর্যবেক্ষণ করে বলল, আপনি সেই রিহান না যার লাগে সুফিয়ার লইগা কানাঘুষা চলছিল? সুফিয়ার বিয়া ভেঙ্গা গেছিল? হ্যাঁ, আমি সেই রিহান। কিন্তু
আপনি তো এখনো অরমই আছেন, বয়স তো বাড়ে না আপনার, এও কি সম্ভব? বলতে বলতে মহিলা শিউলির হাত ধরল। কাঁপছে সে কি যেন ভয়। তারপর শিউলিকে টেনে দৌড় দিতে দিতে বলল, শিউলি পালা, এটা মানুষ না। দৌড় দিল ওরা। বাতাসের ঝাপটায় কুপিটা নিভে গেল। একজনের উপর আরেকজন পড়ল ওরা। তারপর উঠে কার আগে কে ঘরে ঢুকতে পারে তার প্রতিযোগিতা চলল। খট করে একটা শব্দ হলো জোরে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ওরা। ওরা কি কারণে ভয় পেয়েছে রিহান তা বুঝল। ওদের দরজায় গিয়ে সে কয়েকবার টোকা দিতে দিতে বলল, শুনুন, আমি ভূত না, দরজাটা খুলুন একবার। শিউলির কণ্ঠ শোনা গেল, মা, উনি ভূত না কইতাছে। চুপ, গলার আওয়াজ বাড়িস না, হাত ঢোকাইয়া টেনে টান লইয়া যাইব। কোনো ভূত কি স্বীকার করবো সে ভূত? শিউলির মা চাপা কণ্ঠে মেয়েকে বোঝাতে লাগলো, দাঁড়াও মা, আমি কুপিটা জ্বালিয়া দেখি আসলে সেই ভূত কি মানুষ। ভূত হইলে মাটিতে তার পা ছুটব না, মাটি থেকে কিছুটা উপরে থাকবো তার পা। খবরদার এ কাম করবি না, তুই ওরে দেখতে যাবে আর আমার ওই ভূতের হাতে মারবি। ওদের মা মেয়ের কথা শুনে হাসল রিহান। পুরনো এই যুগটাতে কতটা যে ভূতের বিশ্বাস ছিল তা বুঝতে পারল সে। ওদের বাড়ির জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে ক্ষীণ আলো আসছিল। ওদিকে এগিয়ে গেল রিহান। ভেতর থেকে একজন দৌড়ে গিয়ে জানলাটা বন্ধ করে দিল। হয়তো শিউলির মায়ের কাজ এটা। রিহান পুনরায় বলল, আমাকে বিশ্বাস করুন, আমি ভূত না। মা, লোকটা সত্যি কইতেছে, হয়তো ভূতেরা তো আগুন ভয় পায়, হে কিন্তু জ্বলন্ত কপি দেখা ভয় পাই নাই। ভূতটা তো বইয়া গেছে, এই তোমার সামনে ভয় পাইছে, এটা দেখাইব। স্মার্ট ভূত চিনোস? এটা হল স্মার্ট ভূত। এরে আমি 22 বছর আগেও দেখছি, একদম এরমই ছিল। আমার থেকে বয়স অনেক বড় ছিল। হাই, এখন দেখ, খুঁজলে আমার মাথায় 2টা পাকা চুল পাইবি তুই, তাও এখনো এর লগে কি করে থাকে। সত্যি লোকটা 22 বছর আগে এরম ছিল? এরমই ছিল। চুপ থাক, এত জোরে কথা কস কেন? ঠিক আছে মা, তুমিও চুপ থাও। মায়ের গা ঘেঁষে ফিসফিস করল শিউলি। রিহান আর ওদের বিরক্ত করল না। সকালে ওদের ভুলটা ভাঙানো যাবে। এখন আপাতত রাতটা কাটানো যাক সুফিয়াদের বাড়িতেই। পেট চুচু করে উঠল খিদায়, কিন্তু পাত্তা দিল না। এখন খিদা লাগলেও কোথাও খাবার পাওয়া যাবে না, উপসে কাটাতে হবে রাতটা। একটা ভাঙা ইট খুঁজে নিয়ে রিহান দরজায় লাগানো তালাটা ভাঙল। তারপর ঠেলা দিতেই ক্যাচ ক্যাচ করে খুলে গেল দরজা। অনেকদিন আলো বাতাস ঢোকেনি ভেতরে। একটা ভ্যাপসা গন্ধ লাগলো নাকে। ফোনের আলোতে রিহানের ভেতরটা হেঁটে হেঁটে দেখতে লাগলো। সবকিছু আগের মতোই আছে, শুধু মাকড়সার জাল বেড়ে গেছে ঘরের চারপাশে, আর এখানে সেখানে ঘুণ জমেছে। সামনের কক্ষে যে বিছানাটাতে জাফর মাস্টার ঘুমাতো, ওটা ঝেড়ে পরিষ্কার করল রিহান। বিছানার পাশে একটা ছোট আকারের সেগুন কাঠের টেবিল আছে, ওখানেও ঘুণ জমেছে। টেবিলের উপর শত শত পুরনো পত্রিকা ভাঁজ করা আছে। সুফিয়া নিশ্চয়ই নিজ হাতে গুছিয়ে রেখেছিল এসব। বড্ড গোছালো মেয়ে ছিল সে। উপরের পত্রিকাটা হাতে নিল রিহান। আগস্টের শেষ তারিখের পত্রিকা, নবযুগ। পত্রিকার উপরে বড় বড় করে শিরোনাম দেয়া, নজরুলের অবস্থার আরও অবনতি। শিরোনামটা পড়ে দীর্ঘশ্বাস ছাড়ল রিহান। নজরুল এবং রস গ্রেগরি এই 2টা লোককে বেশি পছন্দ করত সুফিয়া। পত্রিকার এই শিরোনামটা হয়তো বড্ড কষ্ট দিয়েছিল সে সময় তাকে। ব্যাগটা বিছানায় রেখে সুফিয়ার কক্ষের দিকে গেল রিহান। দরজাটা ভেজানো ছিল, হালকা ঠেলে ভেতরে ঢুকলো সে। ভ্যাপসা গন্ধটা আর নাকে লাগছে তার। বাতাসে যেন এখন সুফিয়ার গায়ের মিষ্টি গন্ধ ভাসছে। জোরে শ্বাস টেনে বুক ভরে বাতাস নিল রিহান। কক্ষের চারপাশে চোখ বুলালো। হাত দিয়ে মাকড়সার জাল সরিয়ে বাপাশের দেয়ালের পাশে দাঁড়ালো সে। দেয়ালে এখনো নজরুল আর রস গ্রেগরির পেপার কাট ছবিগুলো বিদ্ধ হয়ে আছে। ছবিগুলোর উপর হাত বুলালো রিহান। এগুলোতে সুফিয়ার স্পর্শ লেগে আছে এখনো। চোখ বন্ধ করে সেই স্পর্শটুকু অনুভব করল রিহান। পাশের দেয়ালের নিচে একটা সিন্দুক দেখা গেল। জং ধরেছে সিন্দুকে, তবে কোনো তালা নেই। সিন্দুকটা খুলল রিহান। ভেতরে সুফিয়ার কিছু জামা কাপড় আছে, তবে একদম উপরে 2টা গাঁদা ফুলের মালা শুকিয়ে পড়ে আছে। চিনতে পারল রিহান মালা 2টা। জাফর মাস্টারের কাছ থেকে পয়সা নিয়ে এসে মালা 2টা কিনেছিল সুফিয়ার জন্য। সুফিয়াকে দেয়া তার প্রথম উপহার এগুলো। হাত দিয়ে মালা 2টা নিতে গিয়েও কি যেন ভেবে থেমে গেল। এভাবে হাতে নেওয়া যাবে না, মালা 2টা ঝরে পড়তে পারে। তখন মনে হবে সুফিয়ার বুকেই সে ছোরা দিয়ে আঘাত করেছে। এমনটা সে করতে পারে না। মুখটা নিচু করে সে মালা 2টার গন্ধ নিল। মিষ্টি ঘ্রাণ, তবে গাঁদা ফুলের না। সুফিয়ার চুলের গন্ধ পাচ্ছে সে। কয়েক মুহূর্ত সে চেয়ে রইল শুকনো মালা 2টার দিকে। তারপর চোখ বেয়ে তার টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গলিয়ে পড়ল মালার উপরে।
সুফিয়া যে জায়গাটাতে সারাক্ষণ বিচরণ করত রিহান আজ সেখানে, কিন্তু সুফিয়া নেই। একপাশে সুফিয়ার বিছানা পড়ে আছে, বিছানাটা ঝাড়ল রিহান, বালিশের পাশে একটা লম্বা চুল খুঁজে পেল সে। চুলটা পেয়ে যেন সে গুপ্তধন খুঁজে পেল। পরম যত্নে চুলটা তুলে নিয়ে বুকের সাথে কিছুক্ষণ জড়িয়ে ধরল সে। সুফিয়া নেই, তবে তার অঙ্গের যে একটা চুল পেয়েছে এটাও কম কিসে। বালিশের নিচে আরেকটা জিনিস দেখে রিহানের চোখ আটকে গেল, একটা রুমাল। রুমালের ওপর রিহান আর সুফিয়ার নামের অক্ষর লেখা। সুফিয়া নিজ হাতে এই কারুকাজটা করেছিল যখন ওরা জমিদার বাড়িতে থাকতো। সে সময় সুফিয়া প্রেগনেন্ট ছিল, ভারী কোনো কাজ করতো না তেমন, তাই বসে বসে সময় কাটাতে সে এরকম নকশা করত। শেষবার এই রুমালটা রেহান সুফিয়ার হাতে দেখেছিল যখন ব্রিটিশরা তাকে জমিদার বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল। তখন জাপানিরা যখন জঙ্গলে একটা বাস গাড়িতে তাকে বেঁধে রেখেছিল, সুফিয়া তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। সে সময়ও সুফিয়ার হাতে রুমালটা ছিল। হ্যাঁ, রিহানের স্পষ্ট মনে আছে, ডান হাতে তার ছোরা ছিল, বা হাতে ছিল রুমালটা। কিন্তু রুমালটা এখানে এলো কি করে? তার মানে সুফিয়া এখানে এসেছিল আবার। নিশ্চয়ই ওই সময় সে পালিয়ে পুনরায় এখানে এসেছিল, এখানে রাত কাটিয়েছে, হয়তো কয়েকদিন এখানে থেকেছেও ব্রিটিশ আর জাপানিদের কাছ থেকে গা ঢাকা দিতে। তারপর হয়তো ভুলে রেখে গেছে সে রুমালটা, অথবা হয়তো তার মনটা বুঝে গিয়েছিল রুমালটা একদিন এভাবে রিহানের হাতে এসে পড়বে। মুখের ওপর বেশ কিছুক্ষণ চেপে ধরল রিহান রুমালটা। রুমালের উল্টো পৃষ্ঠে সুফিয়ার কাপা হাতের একটা লেখা দেখতে পেল সে। সুফিয়া লিখেছে, যুগের অবসানে যদি আর মিলিত না হই, যদি সময় মোদের আর মিলাতে না চাই, তবে বন্ধুগো আমার থেকে কোনো অপেক্ষায় হে প্রিয়তম বিদায়। লেখাটা পড়ে চোখ ভিজে উঠল রিহানের। এই লেখাটা হয়তো সে সময় সুফিয়ার বুকটা ফেটে গিয়েছিল কষ্টে পড়ে, হয়তো চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়েছিল লেখাটার উপর। এখন নতুন করে আরো কয়েক ফোঁটা অশ্রু যোগ হলো রিহানের। খুঁজে পাওয়া চুলটা রুমালে গুজে নিয়ে ভাঁজ করে রুমালটা নিজের কাছে রাখল রিহান। তারপর মনে মনে বলল, সুফিয়া আর কিছুটা সময় অপেক্ষা করো, আমি তোমাকে খুঁজে নেব যেখানে তুমি থাকো। ভোরের আলো যখন ফোটে, রিহান ঘর থেকে বের হয়ে হাই তুলে শরীরের আলস্য কাটায়। গত সন্ধ্যার অন্ধকারে চারপাশটা ভালো করে না দেখলেও ভোরের আলোতে এখন সব স্পষ্ট। সুফিয়াদের এই বাড়িটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল, বেড়ার চিহ্নটুকু এখন আর নেই, হয়তো কারোর বাসার চুলোর কাজে লেগেছে। সামনে একটা টিনের গেট ছিল, ওটাও নেই। সুফিয়াদের বাড়ি থেকে যখন জাকারিয়া সাহেবদের বাড়িতে চলে যেত রিহান, সে সময় সুফিয়া গেট থেকে মাথাটা বের করে রিহানের গমন পথে চেয়ে থাকত। পাশের বাড়ির দিকে নজর গেল রিহানের। শিউলির মা ছাইদের ডেকচি মাছ ছিল তখন। রিহানকে দেখে হা করে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর পানিতে হাত ধুয়ে হাত দুটো শাড়ির আঁচলে মুছতে মুছতে রিহানের দিকে এগিয়ে এলো। রিহান মৃদু হেসে জিজ্ঞাসা করল, ভয় কেটে গেছে? শিউলির মা এতশত করে পাল্টা প্রশ্ন করল, সত্যি মেয়ে আপনি ভূত না? আমি ভূত হবো কেন, আমি মানুষ। এই যে হাতটা ধরে দেখেন আমার। ডান হাতটা বাড়িয়ে দিল রিহান। শিউলির মা লজ্জিত হয়ে বলল, না থাক। তাই আপনি এখনও সে আগের মতনই আসেন কেমনে? ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছে না। সে যাকে আমারই চিনছেন আপনি, আমি খুশি। সুফিয়ার বান্ধবী চিনছেন? বয়স তো বেড়েছে আপনার, চেনা যায় না। তবে খুশি নামে সুফিয়ার একটা বান্ধবী ছিল, মনে আছে? ওইটাই আমি। একলগে বিকাল হলে খেলতাম আমরা, এই যে এই উঠানে। সুফিয়াদের উঠানটা দেখালো খুশি। আমরা খেলতাম, আপনি জাফর চাচার লগে ওই দাওয়াই বৈশা আমাকে খেলা দেখতেন, মনে আছে? মনে আছে, হাসলো রিহান। খুশি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিনগুলো যে কিভাবে কাটটা গেল। আচ্ছা, রাতের ব্যাপারটা মনে রেখা দেননি তো? আপনার ভূত ভাবছিলাম, আসলে ওগো বাড়িতে কেউ থাই না তো, হুট করে আপনি আইসা পড়ছেন বাড়িতে। তার উপর আবার আগে আপনার চেহারাটা এমন আগের মতো রয়ে গেছে, তাই ভুলটা হয়েছে আর কি। কিছু মনে নেনি তো? না না, কিছু মনে করিনি আমি। রাতে তো কিছু খাননি আপনি? আহেন, আমাকে বাড়ি থেকে খাবেন। না না, আপনি কষ্ট করে যান না। ভদ্রতার খাতিরে কথাটা বললেও রিহান সুযোগটা মিস করতে চাইল না। খুশি তার কথাটা কানে না নিয়ে বলল, লজ্জা পায় না মিয়া, আহেন তো খাবারটা খাইয়া যান। বলেই ভেতরে মেয়ের উদ্দেশ্যে হাঁক ছাড়ল খুশি। শিউলি ভাই সাহেবের লজ্ঞা ভাত বাড়ত। শিউলি বের হলো বাইরে, রিহানকে দেখে অবাক হয়ে মাকে বলল, তুমি না কইছিলা লোকটা ভূত? আরে লজ্জা দিস না তো, যা ভাত বার। শিউলি ভাত বাড়তে ভেতরে গেল। খুশি রিহানকে বলল, ওইটা আমার মাইয়া শিউলি। আমি যখন আপনাকে লাস্ট দেখেছিলাম তখন মনে হয় বিয়ে হয়নি আপনার। তখন কুমারী আছিলাম। এখন শ্বশুরবাড়িতে থাকেন না?
না, আবার মইরা গেছে। এরপর থেকে এনে চলে মায়ের সংসার, মায়ের সংসার। খুশির মনটা খারাপ হয়ে গেল হঠাৎ। বুঝতে পেরে সে সম্পর্কের কথা বাড়ালো না আর রিহান। ভাত বেড়ে শিউলি বলতে এলো বাইরে, মা ভাত বাড়ছে, ওনারে লইয়া আহো। ঠিক আছে ভাই সাহেব, চলেন, গরিবের বাড়িতে দুগ্গা ডাল ভাত খান। আবদারের সুরে বলল খুশি। রিয়ান টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে ভেতরে এলো। জানলা দিয়ে আলো ভেতরে ঢুকলেও আধারটা পুরোপুরি কাটেনি। তা একটা কুপি জ্বালিয়ে দিয়েছে শিউলি। নিচে একটা পাটি বিছিয়ে দিয়েছে। পাটিতে বসে হাত ধুয়ে মাটির বাসনে খেতে শুরু করলো রিহান। ডাল দিয়ে হলেও এই মুহূর্তে পেটের খিদের কারণে এটাই মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। খেতে খেতে রিহান খুশিকে সুফিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলো, আচ্ছা সুফিয়া এখানে আসে না? না ভাই সাহেব, সুফিয়ার দাহি না অনেক দিন বছর হয়ে গেল গা। ওরে শেষ দেখছিলাম ব্রিটিশ আমলে। ব্রিটিশ ওরে ধৈরা লইয়া গেছিল একবার। এর বেশ কয়েক মাস পরও এক রাতে ইহানে ফিরাইছিল। ওরে জিগায়া জানছিলাম ও এই সময় জাপান সেনাগো মাইরা পালাইয়া আইছে। তারপর ইহানে বেশ কিছুদিন থাকছিল। এরপর আর যোগাযোগ হয়নি। কোথায় গেছে সে? তার দাদা নাকি বিরাট জমিদার, ওইনে যাইব কইছিল। একদিন বাড়িটাতে একা একটা বড় তালা জ্বলাইয়া চইলা গেছে। আর এদিকটাতে আইনি। এখন কই আছে, কিভাবে আছে, এইটা কইতে পারি না। আচ্ছা, ওই সময় সুফিয়াকে কেমন দেখেছিলেন? দুঃখে আড্ডা মাইয়া, চিন্তায় হোকাইয়া গেছিল। কি যেন চিন্তা করতো হারা দিন। আমি তারে জিগাইতাম, কি লিয়া তার এত চিন্তা? হ্যাঁ, কিছুই কইতো না, খালি কইতো তার জন্মটা যদি এখন না হয় আরো পরে হইতো। আরো কিসব কথাই কইতো, পাগলামি করতো। খাবারের চেয়েবার খুশির কথাগুলোকে অমৃত লাগলো রিহানের। ধীরে ধীরে খাবার চিবোতে চিবোতে খুশির কথা শুনতে আগ্রহী হয়ে উঠল। কি ধরনের পাগলামি করতো সে, কি বলতো? কি জানি বলতো, ভুলা গেছে। এতদিনে কি মনে থাকে কন? তাও ও কইতো জন্ম যদি আরো 70-75 বছর পর হইতো তাইলে ওর আর কিছু চাওয়ার থাকতো না। ও আমার জায়গায় তো ভবিষ্যতে কেমনে যাওয়া যাইব, কি করলে হ্যাঁ 2017 সালে যাইতে পারবো। আমি তারে কইতাম ওসব পাগলামি না করতে। আচ্ছা ভাই সাহেব, আপনি কন্ত, এই সময় 1943 সাল চলে, এই কেমনে 2017 সালে যাইব? পৃথিবী এতদিন টিকব কিনা তাও তো আমাকে যাওয়া জানান, তাই না? খাবারের শেষ গ্রাসটুকু মুখে পড়ল রিহান। খুশি পুনরায় বলল, আমি তার কি কইতাম জানেন? কইতাম, রিহান বাবুর লগি মিশে তোমার মাথাটাও গেছে গা। আপনি এই সময় উল্টাপাল্টা কিসব কথা কইতেন মনে আছে? কইতেন আপনি ভবিষ্যৎ থেকে আইসেন। হ্যাঁ, রোগটা ওরে পাইছিল, আপনার রোগটা। আপনার হ্যাঁ মনে মনে খুব ভালোবাসতো, আমারে কইতো। পানিতে চমক দিল রিহান। খুশির শেষ কথাটা শুনে পানির পাত্রটা রেখে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কি বলতো? কইতো আপনারে তার ভাল লাগে, কেমন যেন সরল বোকা বোকা টাইপের আপনি। আমি সরল বোকা বোকা টাইপের? ওই আপনি একটু উল্টাপাল্টা কথা কইতেন তো, ওই ভাবতো আপনি সরল একটু বোকা। আচ্ছা, কখনো সুফিয়ার সাথে দেখা হলে আমি আপনার কথা ওকে বলবো। জমিদার বাড়িতে থাকে হে, আমাগো গরিবের কথা কি তার মনে থাকবো? হয়তো সে অনেক দুঃখে আছে, সবকিছু ভুলতে চাই, তাই হয়তো এদিকে আসে না। ওর সাথে দেখা হলে এখানে নিয়ে আসবো একদিন, কিন্তু ওর আপনি খুঁজে পাইবেন কই? খুঁজে নেব আমি। আমিও চোখে ভালোবাসি, মনের চোখ দিয়ে ঠিকই খুঁজে নেব, দোয়া করবেন। কুপির সোনালি আলোতে দেখল খুশির চোখ দুটো জলজল করে উঠল। ভিজে উঠেছে অশ্রুতে, হয়তো পুরনো কথা মনে করে, অথবা নিজের প্রয়াত স্বামীর কথা ভেবে। আচ্ছা আমি উঠি তবে আজ, বলেই উঠে দাঁড়াল রিহান। বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে খুশি বলল, সুইফারে পাইলে না আনবেন কিন্তু। ঠিক আছে। ব্যাগটা নিয়ে রিহান বেরিয়ে এলো। কোথায় যাবে এখন সে? ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগল। তারপর একটা গরুর গাড়িতে উঠে পড়ল। গাড়োয়ান তাকে জিজ্ঞাসা করলো, কই যাবেন? সামনে যাব। দেখে তো মনে হইতেছে না আপনার কাছে ভাড়া আছে। ভাড়া আছে তো? আছে, ভাড়া আছে আমার কাছে। বলার সময় গলা জুড়ে গেল রিহানের। রিহানের উপর কয়েক মুহূর্ত চোখ বড় বড় করে চেয়ে হঠাৎ হয়ে বললে, বেদ দিয়ে আঘাত করলো গাড়োয়ান গরুর পিঠে। গরুর গাড়ি চলতে লাগলো সামনে। রিহান ভাবতে লাগলো কি করা যায়। গাড়োয়ান লোকটাকে সুবিধার মনে হলো না। ভাড়া বুঝে না পেলে সে নিশ্চয়ই রিহানের সাথে খারাপ ব্যবহার করে বসবে। সেই মুহূর্তে রিহানের মনে পড়ল সুফিয়ার দেয়া একটা বাক্সের কথা। সুফিয়া অবশ্য নিজ হাতে বাক্সটা রিহানকে দেয়নি। তার মৃত্যুর পর ইউসুফ সাহেবের মাধ্যমে বাক্সটা সে পায়। বাক্সটা দেওয়ার সময় ইউসুফ সাহেব সতর্ক করে দিয়েছিলেন, এটা খোলা যাবে শুধুমাত্র রিহান ভবিষ্যতে গেলে। এখন ভবিষ্যতে গিয়ে যদি সে বিপদে পড়ে তখন, কারণ সুফিয়া রিহানকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। সুফিয়ার দেয়া শেষ সারপ্রাইজ বক্সটা রিহানের ব্যাগই আছে। এখন যেহেতু একটা বিপদে পড়েছে সে, বাক্সটা খুলতে সমস্যা নেই।
গারণ সাহেব যদি একটু নরম মনের মানুষ হতো তবে এটাকে সে বিপদ মনে করতো না, কিন্তু পয়সা না পেলে গারণ হয়তো তার গায়ে হাতও তুলতে পারে। ব্যাগ থেকে বাক্সটা বের করল রিহান। ধীরে ধীরে বাক্সটা খুলল সে। তারপর সত্যি সত্যি সারপ্রাইজ হয়ে গেল। বিপদটাকে আর বিপদ মনে হলো না। হাসি ফুটে উঠল রিহানের মুখে, কারণ বাক্সটার ভেতরে রয়েছে এই সময়ের চলার মতো বেশ কিছু পয়সা। সুফিয়া হয়তো তার জন্য জমিয়েছিল পয়সাগুলো। আচ্ছা, জমিয়েছিল নাকি জমাবে? এখনকার সময়ের জন্য উক্তিটি হবে জমাবে। 2022 সাল হলে বলতে পারতো জমিয়েছিল কথাটা। গারোয়ান উদ্দেশ্য নির্জরিত কণ্ঠে রিহান বলল, এই থামান থামান, এখানে নামিয়ে দিন আমাকে। গারোয়ান গাড়ি থামলে রিহান নেমে জিজ্ঞাসা করল, কত ভাড়া হয়েছে বলুন। 4 পয়সা। এই নিন। বলি বাক্স থেকে 4 পয়সা দিয়ে গারোয়ানের দিকে এগিয়ে দিল। তারপর কাঁধে ব্যাগটা ঝুলিয়ে চারিদিকে তাকাতে লাগলো। না, জায়গাটা বদলায়নি খুব একটা, শুধু আগের তুলনায় কয়েকটা ঘর আর দোকান বেড়েছে। জাকারিয়া সাহেবদের বাড়িটার পাশেও কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, যেগুলো আগের বার রিহান দেখেনি। ধীরে ধীরে জাকারিয়া সাহেবদের বাড়িটার দিকে হাঁটল রিহান। মনে কিছুটা সংকোচ, তাকে দেখে বাড়ির লোকগুলো কি কি বলে কে জানে। 2022 সালে হলে কোনো সংকোচ থাকতো না। বাড়িটাতে যখন খুশি ঢুকতে পারত, বেরোতে পারত, কারণ সেই অধিকারটা তার আছে। নিজের দাদা বাড়ি এটা, কিন্তু এই সময় তার সেই অধিকারটুকু নেই। অধিকারটুকু এখনো হয়ে ওঠেনি, ভবিষ্যতে হবে আরও অনেক পরে। ভাবতে ভাবতে প্রায় কাছে চলে এসছে রিহান। তখন তার খেয়াল হলো সে ছাড়াও আরও অনেক লোক বাড়িটার দিকে যাচ্ছে। কি ব্যাপার, কোনো উৎসব চলছে নাকি বাড়িটাতে? আরও কাছে গিয়ে রিহানের ভুল ভাঙল। উৎসব নয়, কেউ একজন মারা গেছে এই বাড়িটাতে, তাই লোকজন দেখতে আসছে। কে মারা গেল? উঠানে খাটিয়াতে রাখা ছিল লাশটা, কাফন পরানো। দেখিয়ে চিনতে পারল রিহান, জাকারিয়া সাহেবের লাশ। বার্ধক্যর কারণে মারা গেছেন। রিহান ভেবেছিল হয়তো আরও আগে তিনি মারা গেছেন, কিন্তু এই দিনই যে তিনি মারা যাবেন সেটা রিহান ভাবতে পারেনি। কিছুটা কষ্ট হলো তার। সেই প্রথম থেকে কোনো ব্যক্তি যে তার জন্মের আগে মারা যাওয়া কোনো পূর্বপুরুষের লাশের পাশে এভাবে দাঁড়িয়ে আছে। একটা 27-28 বছরের যুবকের দিকে রিহানের চোখ আটকে গেল। এটা হয়তো তার দাদা ইউসুফ। দাদির কাছে শুনেছে সে দাদা দীর্ঘদেহী ছিল, কাঁধ পর্যন্ত চুল থাকতো সবসময়। আর একটু নিশ্চিত হতে সে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। পর একটা লোক ইউসুফের নাম ধরে ডাক দিল। রিহান নিশ্চিত হয় ওটাই তার দাদা ইউসুফ। ভেতর থেকে বেশ কয়েকজন মেয়ে লোকের কান্নার আওয়াজ আসছে। লাশ নিয়ে যাওয়া হয় সে সময়, তাই ওদের কান্না বেড়ে গেল। কয়েকজন বেড়ার ফাঁকে উকি দিয়ে কান্না করছে। ওদের মাঝে হয়তো রিহানের দাদিও একজন। বেশ কিছুক্ষণ ভেতরে কান্নারত মেয়েগুলোর উপর নজর রেখেও রিহান চিনতে পারল না তার দাদি কোনটা। ওদিকে লোকজন জাকারিয়া সাহেবের লাশটা তুলে নিল কাঁধে। জানাজা পড়াতে নিয়ে যাচ্ছে কালিমা শাহাদাত পাঠ করতে করতে। লাশের খাটিয়াটা যখন 4 জন মিলে কাঁধে তুলে নিল, ভেতরে মেয়েগুলোর কান্নার আওয়াজ বেড়ে গেল। পুরুষদের কণ্ঠে কান্নার আওয়াজ তেমন কানে আসছে না। পুরুষরা নীতিগতভাবে একটু কঠোর, সহজে কাঁদে না। যা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে নারী আর শিশুদের। সবাই যখন লাশ নিয়ে চলে যাচ্ছিল, রিহানও চলল সাথে সাথে। জানাজাটা অন্তত পড়া যেতে পারে ভেবে কিছুটা রোমাঞ্চিত হচ্ছে সে। তার দাদারাও, দাদা জাকারিয়া সাহেব, আর সে কয়েক যুগ পেছনে এসে তার জানাজা পড়তে যাচ্ছে। জানাজা পরে রিহান সিদ্ধান্ত নিল জমিদার বাড়িতে যাবে। সুফিয়ার দাদা বাড়ি, এখানে নিজের দাদা বাড়িতে থাকার আর উপায় নেই। বাড়িটা এখন মৃতের বাড়িতে পরিণত হয়েছে। বেশ কয়েকদিন জাকারিয়া সাহেবের জন্য শোক পালিত হবে ওখানে, তাই ওখানে গিয়ে রিহান আর ঝামেলা বাড়াতে চাইল না। একটা ট্যাক্সি ডেকে পড়ল সে। কোথায় যেতে হবে সে বলে দিল। জমিদার বাড়িতে এসে যখন পৌঁছালো রিহান দেখল সব আগের মতোই আছে। শুধু গেট ধরে যে ছোট পথটা ভেতরে গেছে তার দুই পাশে ছোট ছোট গাছের চারা ছিল। গাছগুলো বড় হয়ে শাখা ছড়িয়ে গেছে। গেটে আগের মধ্যে 2 জন পাহারাদার। একজনকে চিনতে পারল, আগেও ছিলেন তিনি। বয়স বেড়ে গেছে, চুল দাড়িতে পাক ধরেছে। তিনিও রিহানকে চিনতে পেরে অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি রিহান স্যার না? জি চাচা, চিনতে পারছেন আমাকে? চিনবার তো পারছি, কই ছিলেন স্যার আপনি এতগুলো দিন? সে অনেক কথা। সুফিয়া কোথাও আছে? আপনি স্যার এতদিন পর মায়াডার খোঁজ করতেছেন? বেচারি যে কত দুঃখ শুয়ে গেছে। আমাকে কি দয়া করে বলবেন সুফিয়া কোথায়? ভেতরে যান গিয়ে কথা কন। জমিদার সলিমুদ্দিন আছেন? উনি কি আর এত বছর বাইসা থাকবো কন? ওনার ছেলে জমিদারি দেখাশোনা করে।
বক্তিয়ার আঙ্কেল? হ্যাঁ, উনি জমিদার। আছেন উনি এখন? জি, ভেতরে আছেন। রিহান ধীর পায়ে ভেতরে গেল। জমিদার বক্তিয়ার উদ্দিন সে সময় বের হচ্ছিলেন। রিহানকে দেখে অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। তারপর নিজের বিস্ময় প্রকাশ করে বললেন, রিহান, তুমি এতদিন পর? জি চাচা। তোমাকে তো জাপানিরা ধরে নিয়ে গিয়েছিল, তারপর কিভাবে বেঁচে ফিরলে এতদিন পর? জাপানিরা ধরে নিয়ে গেছে, বিড়বিড় করল রিহান। তার মানে সুফিয়াদেরকে আসল সত্যটা বলেনি। সে হয়তো ভেবেছিল রিহান আর কখনো ফিরবে না, তাই সবাইকে মিথ্যা বলেছে রিহানকে জাপানিরা ধরে নিয়ে গেছে। সত্যটা যদি বলতো রিহান ভবিষ্যতের লোক, ভবিষ্যতে চলে গেছে, তবে কথাটা কাউকে বিশ্বাস করাতে পারত না সে। উল্টো সবাই তাকে পাগল ভাবত। তাই হয়তো এমনটা বলেছে সে। কি ভাবছ? চুপ করে আছো যে? বক্তিয়ার উদ্দিন পুনরায় বলে উঠলেন রিহানকে চুপ দেখে। রিহান আমতামতা করে বলল, জি আঙ্কেল, আমি পালিয়ে এসেছি। জাপানে আটকে ছিলাম এত বছর। আটকে ছিলে, পালিয়ে এসেছ? তোমাকে দেখে তো মনে হচ্ছে না ওরা তোমাকে খাটিয়েছে। আগে যেমন ছিল তেমনই আছে। ওরা কি তোমাকে সুখে রাখছিল? সরাসরি বক্তিয়ার উদ্দিনের চোখের দিকে তাকালো রিহান। উনি হয়তো তাকে সন্দেহ করছে বা এরকম কিছু একটা। ওনার কথার কি জবাব দেবে হুট করে মাথায় কিছু এলো না। কিছুক্ষণ ভেবে বলল, বয়স বাড়েনি, তাতে আমি কি করতে পারি আঙ্কেল? এখানে তো আমার হাত নেই, তাই না? ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এখানে থাকো, কিছু খেয়ে দে নাও, আমি একটু বেরোচ্ছি। আঙ্কেল, সুফিয়া আছে? না, উনি। সে সম্পর্কে রাতে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে আঙ্কেল। মাথা নেড়ে সায় দিল রিহান। বক্তিয়ার উদ্দিন রিহানকে পাশ কাটিয়ে চলে গেল। কেন জানি মনে হলো রিহানকে দেখে তিনি অসন্তুষ্ট। নয়তো এতদিন পর তাকে দেখে ওনার আনন্দিত হওয়ার কথা, গুরুত্বপূর্ণ কাজ রেখে তার সাথে সময় কাটানোর কথা। সে ব্যাপারে কোনো আগ্রহী দেখাননি উনি। তবে রাতে রিহানের সাথে ঠিকই কথা বলতে এলেন বক্তিয়ার উদ্দিন। রিহান বিছানায় শুয়েছিল, ওনাকে দেখে শোয়া থেকে উঠে পা দুটো নামিয়ে বসল। জমিদার সাহেব একটা কাঠের চেয়ার টেনে বসলেন তার মুখোমুখি। তারপর জিজ্ঞাসা করল, রাতে ঠিকমতো খেয়েছ? জি আঙ্কেল। শোনো, তোমাকে কিভাবে যে বলি কথাটা, এত বছর পর এলে হয়তো অনেক আশা নিয়ে এসেছো সুফিয়াকে দেখবে, ওর সাথে নতুন করে সংসার করবে, কিন্তু যে কথাটা তোমাকে বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো তুমি ভেঙে পড়বে। তাই মনটা শক্ত করো। জি আঙ্কেল, আপনি নির্দ্বিধায় বলুন। দেখো, তোমাকে যখন জাপানিরা ধরে নিয়ে যায় তখন আমার মেয়েটা মানে সুফিয়া মানসিকভাবে খুব ভেঙে পড়ে। অনেক বছর সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পরে এক রাতে দম নিলেন জমিদার সাহেব। এক রাতে? রিহানে যেন তর আর সইছে না। তুমি মনটা শক্ত করছো তো? তুমি ওকে অনেক বেশি ভালোবাসো আমি জানি। আমি শক্ত আছি, আপনি বলুন। এক রাতে সুফিয়া গলায় দড়িতে আত্মহত্যা করে। হোয়াট? আত্মহত্যা করে? হ্যাঁ, কথাটা তোমাকে এখানে বলতে চাইনি, কিন্তু তুমি এত বছর পর ফিরেছ, একদিন তো তোমাকে বলতে হতো কথাটা। রিহান মনে মনে ভাবল, জমিদার সাহেব মিথ্যা বলছেন কেন? সুফিয়া যে মরেনি তা সে খুব ভালো করেই জানে। সুফিয়ার মৃত্যু কবে হবে, কিভাবে হবে সেটাও সে জানে, কিন্তু জমিদার সাহেবের উদ্দেশ্য কি? কেন তিনি এত বড় মিথ্যাটা তার সামনে এভাবে উপস্থাপন করছেন? কষ্ট পেও না রিহান, নিয়তিকে মেনে নাও। রিহানের মাথায় হাত বুলালেন জমিদার সাহেব। রিহান নিজেকে সামলে বলল, আমি ঠিক আছে আঙ্কেল, কিন্তু ও আত্মহত্যা কেন করলো? হয়তো তোমার শোকে। আর ওর পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা জন্মের সময় মারা গেছে। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এত বছর পর ফিরলে কিন্তু স্ত্রী সন্তান কারোর মুখটা দেখে যেতে পেলে না। আপাতত কিছুদিন এখানে থাকো। নিজ বাড়িঘর কিছু আছে এখানে তোমার? রিহান বুঝলো জমিদার সাহেব তাকে ইনডাইরেক্টলি চলে যেতে বলছেন। তাছাড়া সুফিয়া যেহেতু এখানে নেই, তারও এখানে থাকার প্রশ্নই আসে না। সুফিয়াকে খুঁজতে যেতে হবে তার, কিন্তু কোথায় খুঁজবে? তার চাচা তো সরাসরি বলে দিলেন যে সুফিয়া আত্মহত্যা করেছে। এরপর আর কোনো প্রশ্ন করার সুযোগই রাখেননি। ভাবতে ভাবতে রিহান বলল, কয়েকদিন থাকবো না আঙ্কেল? সুফিয়া যেহেতু নেই, আমিও চলে যাব কাল। তা কি করে হয়? কয়েকদিন এখানে থাকো, তারপর না হয় যেও। কথাটা যে জমিদার সাহেব মন থেকে বলেনি তা রিহান বেশ ভালোভাবেই বুঝেছে। তিনি চান রিহান কালকেই চলে যাক। রিহানও তাকে খুশি করে বলল, না আঙ্কেল, আমি কালকেই যেতে চাই। বেশ, তবে যেও, রাতটা সুন্দরভাবে ঘুমিয়ে কাটাও তবে। বলে জমিদার সাহেব বেরিয়ে গেলেন। রিহান বসে বসে সুফিয়ার কথা ভাবতে লাগলো। কোথায় পাওয়া যেতে পারে তাকে? 2010 সালে যে সুফিয়ার সাথে রিহানের সাক্ষাৎ হয়েছিল, সে সময় সুফিয়া বলেছিল শ্রীপুর থেকে তারা ঢাকায় গেছে। তার মানে এখন নিশ্চয়ই শ্রীপুরে আছে সে। ওখানে খুঁজলেই পাওয়া যাবে।
কিন্তু শ্রীপুর তার ছোটখাটো কোনো জায়গা না, ওখানে কোথায় খুঁজবে সে তাকে? গেটের ওই চাচার কাছে জিজ্ঞাসা করলে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। তাই রিহান আর একটু দেরি করে। যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন ধীর পায়ে বের হয়ে ওই চাচার সাথে দেখা করতে এলো। গেটের পাশে একটা ছোট্ট ঘরে উনি থাকতেন আগে, এখনও হয়তো সেই ঘরেই থাকেন। রিহান গিয়ে দরজায় টোকা দিল। একটু পর বের হলেন সেই চাচা। স্যার, আপনি এই সময়? অবাক হলেন তিনি। আমাকে কি বলবেন দয়া করে, সুফিয়া কোথায়? জমিদার আঙ্কেল বলেছেন সুফিয়া আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি সুফিয়া এখনো বেঁচে আছে, আর আমি এটাও জানি ওর সাথে আমার দেখা হবে শীঘ্রই, কিন্তু সেটা কিভাবে হবে জানি না। আপনি কি তার কোনো খোঁজ জানেন? না স্যার, আমি জানি না। সলিমুদ্দিন স্যার যে সময়টাতে মারা গেলেন, এরপর উনিও বাড়ি সাইরা চইলা যান ওনার 10 বছরের বাচ্চাটার সাথে লিয়া। 10 বছরের বাচ্চা মানে ইউসুফ? বাচ্চা নাম ইউসুফ আপনি কেমনে জানলেন? আমি জানি না, কারণ বাচ্চা হওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাচ্চা হলে ওর নামটাই রাখবো, মানে ছেলে হলে। তৎক্ষণাৎ জবাবটা মাথায় এসে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল রিহান। ওয়াসা হ, ইউসুফকে লইয়াই চইলা যান উনি। জমি জমা লইয়া একটু সমস্যা হইয়াছিল তার চাচার লাগে। সলিমুদ্দিন স্যার মারা যাওয়ার আগে বেশ কিছু জমি সুফিয়া ম্যাডামের নামে লেখা গেছিলেন। এটা বক্তিয়ার স্যার পছন্দ হয় নাই। আমি যে আপনার এই কথাগুলো কইতেছি কাউরে কইবে না, কিন্তু বক্তিয়ার স্যারের কানে গেলে গা আমার এতদিনের চাকরিরা থাকবো না। না, আমি কাউকে বলবো না, আপনি বলুন। রিহান এতক্ষণে বুঝল বক্তিয়ার আঙ্কেল তার সাথে তখন ওভাবে কথা বলছিলেন কেন। কেন তার আগমনে তিনি সন্তুষ্ট হতে পারেননি। সম্পত্তির ব্যাপার স্যাপার। এরপর জমি লইয়া সাসা ভাতিজার মাঝে ঝগড়াঝাটি হয়। একদিন সুফিয়া ম্যাডাম চলে যায়। কোথায় যায় জানেন? এইটা কইতে পারি না। আচ্ছা, শ্রীপুর সম্পর্কে কিছু জানেন? শ্রীপুর যেতে পারে? ওখানে ম্যাডামের নামে অনেকগুলো জমি আছে, ওখানে যাবার পারেন। চিনেন আপনি জমিগুলো কোথায়? চিনি তো। ওইখানে ফাউগান নামে একটা গ্রাম আছে। গ্রামটার বেশিরভাগ জমি ম্যাডামের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচু উপকার করার জন্য। ঠিক আছে, তাই আমি আপনার এসব কথা কইছি এটা জানবার না পারেন কেউ যেন। চিন্তা করবেন না চাচা, আমি কাউকে জানাবো না। বলেই শুতে চলে এলো রিহান। পরদিন সে শ্রীপুরের ফাউগান গ্রামে যাবে। ওখানে নিশ্চয়ই সুফিয়া আছে। একটা ট্যাক্সি নিয়েই শ্রীপুরে আসে রিহান প্রথমে। ওখান থেকে পরে একটা গরুর গাড়িতে করে ফাউগান গ্রামে আসে। সবুজে ঘেরা একটা গ্রাম, চারপাশে ধানক্ষেত। কাঁচা সড়কের উপর দিয়ে গরুর গাড়িটি ছুটে চলেছে। গুটি গুটি বৃষ্টি পড়ছে। রিহান তার ব্যাগটা কোলে নিয়ে পা নামিয়ে বসেছিল। বৃষ্টির কারণে পা দুইটা তুলে বসল উপরে। আরো কিছু দূর গেলে একটা লোককে দেখা গেল ছাতা মাথায় হেঁটে যেতে। রিহান গাড়োয়ানকে গাড়ি থামাতে বলল। গরুর গাড়িটা থামলে রিহান ছাতা মাথায় লোকটাকে ডাকলো। তারপর জিজ্ঞাসা করলো, ভাই, এটা কি ফাউগান গ্রাম? জি, এটা ফাউগান গ্রাম। বলি রিহানের আপদ মস্তক একবার দেখে নিল লোকটা। রিহান পুনরায় জিজ্ঞাসা করলো, এখানে সুফিয়া নামে কাউকে চিনেন? তার 20 বছরের একটা ছেলে আছে ইউসুফ নামে। ওনাকে কে না চেনে এখানে? এই যে আশেপাশে জমি দেখছেন সব ওনার কাছে বর্গা নিয়েছে, কৃষকরা চাষবাস করে। আমাকে কি দয়া করে বলবেন ওনার বাড়িটা কোথায়? এসে তো পড়েছেন ওনার বাড়ির সামনে, ওই যে বিল্ডিং দেখছেন ওইটা ওনার বাড়ি। অনেক অনেক ধন্যবাদ ভাই, কৃতজ্ঞতা জানালো রিহান। লোকটা চলে গেল। বৃষ্টি আরো বেড়ে গেল। তখন রিহান গারোয়ানের উদ্দেশ্যে বলল, ওই সামনের গেটটার পাশে নিয়ে গাড়িটা থামানো, এখানে সাথে ছাতা নেই। গারোয়ান রিহানকে গেটের সামনে নামিয়ে দিলে রিহান ভাড়াটা দিয়ে ব্যাগটা বুকের সাথে চেপে কয়েক লাফে গেটের কাছে গিয়ে দাঁড়ালো। কয়েকবার গেটে টোকা দিল সে, কেউ গেটটা খুলল না। হয়তো বৃষ্টির কারণে তার সংকেতটা কারোর কান পর্যন্ত পৌঁছায়নি। একজন লোককে দেখা গেল ভিতরের প্রাসাদ বাড়িটার বারান্দায়। গেট থেকে খানিক দূর হওয়ায় ডাক দিলেও শুনবে না, তাই ইশারায় লোকটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো সে, কিন্তু লোকটা কিছুতেই এদিকে তাকাচ্ছে না। আরো কয়েকবার গেটে জোরে টোকা দিল সে, জানে শব্দটা লোকটার কানে পৌঁছাবে না, তবু বৃথা চেষ্টা করলো। পরে লোকটা দৃষ্টি আকর্ষণ করতে না পেরে রিহান ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। একটানা ঘণ্টাখানেক পথঘাট ডুবিয়ে তারপর থামলো বৃষ্টি। গেটের নিচে বৃষ্টি না পড়ার মতো জায়গায় দাঁড়ালেও বৃষ্টির ছিটকা লেগে রিহানের প্যান্টের নিচটা অনেকটা ভিজে গেছে। রিহান এক হাতে তার ব্যাগটা শক্ত করে ধরে, আরেক হাতে নিচু হয়ে পরনের প্যান্টটা ঝাড়তে লাগলো। সে সময় গেটের দরজাটা খুলে গেল। রিহান সোজা হয়ে দাঁড়িয়ে ঘুরে দেখলো সেই লোকটা, যাকে সে এতক্ষণ ইশারায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। লোকটা সরাসরি রিহানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হ্যাঁ ভাই, কি আপনি? অনেকক্ষণ ধরে দেখতেছে এখানে দাঁড়ায় উকিঝুঁকি মারতেছেন। রিহানের ভারী রাগ হলো। তার মানে লোকটা তার ইশারাগুলো দেখেও এলো না, তাকে এতক্ষণ এখানে অপেক্ষা করিয়েছে। ও আচ্ছা, আপনি দেখেছেন আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি? দেখার লাগে তো আল্লাহ মরে 2টা চোখ দিছে, তাই নাকি, তাই না?
তা তো দিচ্ছেই, কিন্তু আল্লাহ আপনাকে বিবেক জিনিসটা মনে দেয়নি। কোথায় একটা লোক এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি ছিটকে এসে ভিজে দিচ্ছে, সেই লোকটাকে আপনি সাহায্য করবেন তা না? লোকটা ইশারা করে ডাকছে, তো পাত্তাও দেননি আপনি। আমি যে আপনাকে ইশারা করে ডেকেছি আপনি দেখেননি? কি চান কন? ম্যাডাম নাই বাসায়, আজ দেখা হইব না। নাই মানে কোথায় গেছে? কবে ফিরবে? কবে ফিরবো তা দিয়ে কী করবেন? কাল আইসেন যান। আমি কে তা তো জানেন? আপনি কে প্রেসিডেন্ট কোনো? দেখা তো মনে হইতেছে কোনো পাগল। হোয়াট, আমি পাগল? বিড়বিড় করে নিজের আপদমস্তক দেখে নিল রিহান, তারপর বলল, আপনি পাগল মিয়া, দাঁড়ান সুফিয়া আসুক, তারপর আপনার চাকরি নট করে দেব। আপনি নিশ্চয়ই বাড়ি দারোয়ান? আইসা আমার প্রেসিডেন্ট সাহেব আমার চাকরি নট করতে। আমি এবারই বিশ্বস্ত লোক, বাড়ি পাহারা দিয়ে বাজার সদাই করি। আপনি কই থেকে আইসেন আমার চাকরি নট করবেন? আর মিয়া আপনি তো ভারী দুষ্ট লোক, আমাকে ম্যাডামের নাম মুখে নিছেন। ম্যাডাম কই? আমরা ওনাকে। আপনার ম্যাডাম সে, আর আমার কে জানেন? কে? আমার বিবাহিত স্ত্রী। রিহানের আপদমস্তক দেখে নিল গার্ডটা, তারপর রিহানকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, জানতো মিয়া, যত সব পাগল লোকে হাজির হয়। বলতে বলতে গেটের দরজা আবারও বন্ধ করে দিল গার্ড। রিহান গেটে বাড়ি মারতে মারতে বলল, এই সত্যি সত্যি তোমার চাকরি থাকবে না কিন্তু। সুফিয়া আসুক, তারপর তাকে বলে আমি তোমার এই ব্যবহারের কথা বলবো। আরে পাগল, যা এখান থেকে। গার্ডের কণ্ঠটা দূরে সরতে লাগলো। রিহান আবারও অপেক্ষা করতে লাগলো গেটের পাশে। দুপুর গড়িয়ে বিকেল এলো। একটা ঘোড়ার কোচ গাড়ি এসে থামলো সামনে। ভেতরে থেকে সে গার্ডটা দৌড়ে এসে পুরো গেটটা খুলে দিল। কোচ গাড়িটা ভেতরে প্রবেশ করলো রিহানকে পাশ কাটিয়ে। রিহান গাড়িতে সুফিয়াকে খুঁজলো, কিন্তু সুফিয়া নেই। একটা 19-20 বছরের যুবককে দেখতে পেল সে গাড়ির পেছনের কোচে বসা। সামনে বসা আরেকজন গাড়োয়ান। গাড়িটা যখন গেট দিয়ে ঢুকলো, রিহান ওর সাথে সাথে ঢুকে পড়ল। তখন গার্ড এসে তার পথ অবরোধ করলো আবার। রিহান তাকে সামনে থেকে ঠেলে সরাতে সরাতে বলল, এই সরো, আমাকে যেতে দাও, আমার ওই ছেলেটার সাথে কথা বলতে দাও। ওকে? কেন, তুমি জানো না কেনা? ওই সময় তো কইছিল তুমি সুফিয়া ম্যামের স্বামী, তাহলে ওনারা চিনতে পারছো না কেন? ওই মিয়া, তোমাদের স্মৃতিও কম। ওই সময় আমি সুফিয়ার স্বামী বলিনি, বলেছি সুফিয়া আমার স্ত্রী। ঘাটে রেগে গিয়ে কিছুক্ষণ রিহানের মুখের দিকে চেয়ে থাকলো, তারপর বললো, ওই মিয়া, তুমি কি আমার বলদ পাইছো? ম্যাডাম তোমার স্ত্রী হলে তুমি ওনার স্বামী না? স্বামী তো, কিন্তু ওই সময় তো আমি নিজেকে ওর স্বামী বলে পরিচয় দেইনি, ওকে আমার স্ত্রী বলে পরিচয় দিয়েছি। ইচ্ছে করে রিহান গার্ডকে রাগানোর চেষ্টা করছে। ব্যাটা এতক্ষণ ধরে গেটের বাইরে অপেক্ষা করিয়েছে। গার্ডটা এবার শান্ত মেজাজে বলল, ঠিক আছে বাপ, ম্যাডাম তোমার স্ত্রী, তাহলে আবার গাড়িতে উনি কে জিজ্ঞাসা করছো কেন? ওনাকে চিনো না? ইউসুফ। ও কি ইউসুফ? রিহান যুবকটার দিকে এগোতে চাইল। গার্ড তার কোমরটা শক্ত করে পেঁচিয়ে ধরে ঠেলে বাইরে নিয়ে যেতে বলল, আবার স্যারের নাম মুখে নিস? ওনাকে নাম ধরে রাখার সাহস কোথায় পেলি? যা এখান থেকে। রিহানকে জোরে ধাক্কা দিল গার্ড। রিহান নিচে পড়ে যেতে যেতে নিজেকে সামলালো। ইচ্ছে হলো এসে গার্ডের কান বরাবর 2টা ওসমানি থাপ্পড় লাগায়। পরে নিজেকে সামলালো সে। ইউসুফ তখন গাড়ি থেকে নেমে ঘটনাটা কয়েক মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করে গার্ডকে উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রহিম ভাই? লোকটা কি চায়? স্যার, লোকটা পাগল, আপনি ওর কথা উইনেন না তো। ওর কথা শুনলে আপনার মাথা ঠিক থাকবো না। লোকটাকে আমার কাছে পাঠাও। স্যার, দরকার নেই, লোকটা খাঁটি পাগল, এইটা আমি তার আসছি ওরে বলি রিহানকে ধমক দিল রহিম। এই যা এখান থেকে। হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। পেছন থেকে ইউসুফ কড়া গলায় বলল, রহিম ভাই, লোকটাকে আমার কাছে পাঠাতে বললাম না? আমার কাছে পাঠাও। বলে ইউসুফ ভেতরে চলে যেতে লাগলো। রহিম এবার নরম কণ্ঠে রিহানকে বলল, যাও, স্যার ডাকতেছে তোমারে। রিহান কড়া চোখে রহিমের দিকে একবার তাকিয়ে ভেতরে যেতে লাগলো। তার পাশাপাশি রহিমও হাঁটতে হাঁটতে সাবধান করে দিল, খবরদার, আমার যেসব কইছো এসব স্যারের সামনে উচ্চারণ করবা না। স্যার তোমার ওই আনে গুলি করে দেব। স্যার তার মারে খুব ভালোবাসে, মারি উল্টাপাল্টা কিচ্ছু সহ্য করবো না। রিহান রহিমকে হাত দিয়ে ঠেলা দিয়ে সরে বলল, আমার জানের চিন্তা তোমাকে করতে হবে না। রহিম আর কিছু বলল না, নাক ছিটকিয়ে নিজের পথে চলে গেল। রিহান ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। বারান্দায় একটা আরাম কেদারায় বসে আছে ইউসুফ। রিহানকে দেখে বলল, বসুন এখানে। আসার আসন দেখিয়ে দিল ইউসুফ। রিহান বসতে বসতে জিজ্ঞাসা করল, তুমি ইউসুফ না? কয়েক মুহূর্ত কি যেন ভেবে ইউসুফ বলল, হ্যাঁ আমি ইউসুফ। আপনি কে? কেন এসেছেন? কি চান? আমি আমার পরিবারের কাছে এসেছি, আমার স্ত্রীর সন্তানের কাছে। তাহলে এখানে কি? আপনার স্ত্রীর সন্তানের কাছে যান, এখানেই তো আমার স্ত্রীর সন্তান থাকে। তোমার মা কোথায় সোফিয়া? মায়ের নাম মুখে নিয়ে ইউসুফ কিছুটা রেগে গেল। আপনার সাহস কি করে হয় আমার মায়ের নাম ধরে ডাকার? সে অধিকার আমার আছে। সরাসরি বলি তোমাকে কথাটা, হয়তো তোমার বিশ্বাস হবে না, অথবা আমার কথা শুনে থাকলে বিশ্বাস হতেও পারে। আমি কি জানো? আমি তোমার বাবা। বাবা?
বিড়বিড় করল ইউসুফ, কিন্তু রাখতে দেখা গেল না তাকে। অনেকক্ষণ কি যেন ভাবলো সে, তারপর বলে উঠল, হ্যাঁ, আমার বাবার সম্পর্কে শুনেছি আমি, তার সম্পর্কে সব জানি। কিন্তু আপনি যে আমার বাবা সেটা কি করে বিশ্বাস করব? আচ্ছা বলুন তো, আমার মায়ের নামের আরেকজন ব্যক্তি আছে, তিনি আপনার আত্মীয়, কে তিনি? আমার দাদা। আমার দাদার নাম ইউসুফ। হুম। মাথায় আবারও কয়েক মুহূর্ত ভাবনায় ডুবে গেল ইউসুফ, তারপর বলল, এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, আপনি এখানে বসুন, অপেক্ষা করুন, খুব শীঘ্রই আমার মা এসে পৌঁছাবে। কোথায় গেছে সুফিয়া? জমিনে একটা সমস্যা হয়েছে, ওটা দেখতে গেছে, এখনই ফিরবে, আপনি বসুন। খুবই নম্র শোনালো ইউসুফের কণ্ঠ। তারও হয়তো তার তর্স সইছে না বাবাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু তার আগে নিশ্চিত হতে হবে এটা আসলে তার বাবা কিনা। রিহানও তাকিয়ে আছে ইউসুফের দিকে, আবারও সেইভাবে ইউসুফকে দেখে আবেগ যেন ধরে রাখতে পারছে না। তার সময় গিয়ে তার নিজের ছেলে এই ইউসুফ তার অফিসের বস হবে। রিহান নিজের ছেলেকে স্যার স্যার ডাকবে, কোনো পরিচয় থাকবে না ছেলের সাথে। ইউসুফ কিভাবে মারা যাবে সেটা ভাবল রিহান। তার চোখের সামনে তো মারা যাবে। ইউসুফের মৃত্যুটা রিহানের জন্য অতীত হলেও ইউসুফের নিজের জন্য এখনো ভবিষ্যৎ। তার মৃত্যুর সময় রিহান অনেক কষ্ট পেয়েছিল, এখন আবার ইউসুফের যুব সত্তার সাথে মিলিত হয়ে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো রিহানের মনে। কোনোদিন সে ছেলেকে জড়িয়ে ধরতে পারিনি, এখন ইচ্ছে করছে ছেলেকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে। বাইরে শোরগোল শোনা গেল, ঘোড়া ডাকা রহিমের চিৎকার একসাথে ভেসে এলো। ইউসুফ উঠে দাঁড়িয়ে বলল, মা এসছে, আপনি বসুন, আমি মাকে নিয়ে আসছি বলে ইউসুফ বেরিয়ে গেল। রিহান অপেক্ষা করতে লাগলো ভেতরে। খানিক পর ওদের আসার শব্দ শোনা গেল। রিহানের হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ, আবারও সে মুখোমুখি হতে যাচ্ছে সুফিয়ার সাথে। ওদের আওয়াজটা যত কাছে আসছে রিহানের ভেতরটা তত বেশি ধকধক করছে। ভেতরে এলো ওরা। ইউসুফ সুফিয়াকে চোখ বন্ধ করে এনেছে। সুফিয়া বলে উঠল, এবার তো চোখ দুটো ছাড়ো, কি দেখাবে আমাকে? ইউসুফ বলল, মনটা শক্ত করো মা, যা দেখবে ওটা দেখার পর আমি তোমার প্রতিক্রিয়াটা দেখতে চাই। কি আছে, কি দেখাবি? হাত বাইরে কোনো কিছু ছুঁতে পারে কিনা দেখলো সুফিয়া। কই, চোখ ছাড়। ছাড়ছি। দেখো তো কি। ধীরে ধীরে চোখ খুলল সুফিয়া। সামনে রিহানকে দেখিয়ে তার নিঃশ্বাস বেড়ে গেল, শরীরের সব শক্তি যেন তার উড়ে গেল নিমিষেই। নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিটুকু হারিয়ে গেছে। টপ টপ করে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। ধীর পায়ে এগিয়ে গেল রিহানের দিকে। রিহানও হাত বাড়ালো। সুফিয়া ঝাঁপিয়ে পড়ল তার বুকে, তারপর রিহানের কাঁধে মাথাটা রেখে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর একটা কক্ষে আলাদাভাবে কথা বলতে দেয়া হলো রিহান ও সুফিয়াকে। বিছানায় শোয়া অবস্থায় ছিল সুফিয়া, পাশে বসা ছিল রিহান। জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে পরন্ত বিকেলের নরম আলো ঢুকছে। মেঘ কেটে গেছে অনেক আগেই। বাইরে থেকে দৃষ্টি ফিরিয়ে সুফিয়ার শোয়া থেকে উঠে বসতে চাইলে রিহান তার হাত ধরে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। না, শুয়ে থাকতে আর ভালো লাগছে না, বালিশে হেলান দিয়ে বসি বলে সুফিয়া বালিশটা পেছনে দিয়ে দুপা টান করে বসল। রিহান হাত দুইটা নিজের দু হাতে ধরা অবস্থায় ছিল। আর একটু কাছে এসে বসো, রিহানের হাত ধরে টেনে বলল সুফিয়া। রিহান সুফিয়ার সিনা বরাবর বসল। সুফিয়া নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়েছে, তবে এখনো যেন সে বিশ্বাস করতে পারছে না তার পাশে রিহান বসে আছে। রিহানের ডান হাতটা বুকের সাথে আলতো করে চেপে ধরে সে বলল, আপনি কি সত্যি আমার পাশে বসে আছেন? এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি? এই যে আমি, আমার স্পর্শ অনুভব করো। স্বপ্ন মনে হচ্ছে সব। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন শেষে কি আপনি আবার চলে যাবেন আমাকে একা করে? স্বপ্ন না, আমি সত্যি সত্যি এসেছি। 4 বছর। দীর্ঘশ্বাস ছাড়ল রিহান। প্রায় 4টা বছর আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য। 4 বছর। ভুরু কুচকালো সুফিয়া। গতবার যখন আমি আমার বর্তমানে পৌঁছাই, তারপর তোমাকে অনেক খুঁজি। তোমার দাদা বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ তোমার ঠিকানা জানে না। 2017 সালে? তখন কেমনে জানবে? এতগুলো বছর পর, আজ 10 বছর ধরে আমরা শ্রীপুরে স্থায়ীভাবে থাকছি আমার দাদার মৃত্যুর পর থেকে। তারপর ওই বাড়ির কারোর সাথে আর যোগাযোগ হয়নি, ওরাও যোগাযোগ করেনি কেউ। 2017 সাল আসতে আসতে তো একেবারে ভুলেই যাবে। আর অত বছর কি বেঁচে থাকবো আমি? হ্যাঁ, তুমি তখনও বেঁচে থাকবে। তোমার শ্রীপুর থেকে ঢাকায় চলে যাবে 2010 সালে, ঢাকায় বাড়ি করবে। কি বলেন, এত বছর আমি বাঁচবো? নিশ্চয় বুড়ি হয়ে যাব, হাতে লাঠি ধরবো, কুজো হয়ে হাঁটবো। লজ্জা মাখা হাসলো সুফিয়া। না, তুমি তখনও শক্ত সমর্থ থাকবে। আপনি আমাকে কিভাবে খুঁজে পাবেন তখন? আমি না, তুমি আমাকে খুঁজে নেবে। সত্যি? দাঁড়ান। সুফিয়া বিছানায় নামার চেষ্টা করল। কোথায় যাচ্ছ? প্রশ্ন করল রিহান। আসছি
বলেই সুফিয়া বেরিয়ে কোথায় যেন গেল। তারপর একটা কাগজ আর কলম এনে রিহানের হাতে দিয়ে বলল, আপনার ঠিকানাটা লিখে দিন, আমি যত্ন করে রেখে দেব কাগজটা। মৃদু হেসে রিহান কাগজটাতে ঠিকানা লিখল। সুফিয়া জিজ্ঞাসা করলো, এখানে আপনার জন্ম হয়েছে? না, জন্ম হয়েছে গফরগাঁওয়ে, ওখানে আমার দাদা বাড়ি। আমি তো চিনি দাদা বাড়িটা। আপনার জন্মের পর দেখতে যাব, পিচ্ছি বয়সে আমার বরকে দেখতে কেমন লাগে দেখব, আদর করবো, গাল টানবো। বলতে বলতে হি হি করে হেসে উঠল সুফিয়া। রিহান মুগ্ধ হয়ে দেখল সে আগের মতো হাসতে যেন তার ঝর্ণা ধারা বয়ে যায়। রিহানের হাতের কাগজটা সুফিয়াকে দিয়ে বলল, জন্মের পর তুমি আমাকে দেখতে যাও কিনা না যাও, তবে আমার 9 বছর বয়স মানে 97 সালে তোমার সাথে আমার একবার দেখা হবে। সে সময় তুমি আমাকে চিনবে, কিন্তু আমি চিনব না। তুমি আমাকে চকলেট কিনে দিবে, ঘড়ি কিনে দিবে, আমি চুমু খাবো, অনেক আদর করবে। সত্যি। সুফিয়ার মুখে হাসি লেগে আছে। কথাগুলো শুনতে তার ভালো লাগছে। ভবিষ্যতে সে কি করবে আগে থেকে জেনে যাচ্ছে সে। কিন্তু তুমি স্বার্থপর হবে। আমাকে চিনো, তুমি নিজের পরিচয় দেবে না। 2010 সালে আমাদের বাসা নিয়ে তুমি থাকবা, আমার সাথে আড্ডা দিবে, রান্না করে খাওয়াবে, তারপরেও তুমি নিজের পরিচয় দেবে না। এমন কেন? ওটাই স্বাভাবিক। আপনি তো আমাকে চিনবেন 2017 সাল থেকে। 2010 সালে তো আমি বুড়ি হয়ে যাব। একটা অপরিচিত বুড়ি যদি আপনাকে তখন বলে সে আপনার বউ, আপনি তো তাকে পাগল ভাববেন, তাই না? তা অবশ্য ঠিক, কিন্তু ওই সময় থেকে যদি তোমাকে চিনতে পারতাম তবে তোমাকে শ্রেষ্ঠ কিছু মুহূর্ত উপহার দিতে পারতাম। 2017 সালে তো পরিচয় পাবেন আমার, তারপর আমার সাথে সময় কাটাননি না। তখন তোমার সম্পর্ক জানলেও তোমার খোঁজ পাইনি। ওই যে বললাম, তোমার ঠিকানাটা কেউ দিতে পারিনি, কিন্তু তুমি আমার আশেপাশেই ছিলে। ইউসুফও ছিল। আমি ইউসুফের অফিসে চাকরি করতাম, কিন্তু তাকেও চিনি না। অবশেষে চিনেও পরিচয় দেয়নি। তোমার সাথে আমার দেখা হয় ঠিকই, তবে অনেক দেরি হয়ে যায় তখন। কেন? রিহান চুপ থাকে কিছুক্ষণ। সুফিয়া আবার জিজ্ঞাসা করে, দেরি হয়ে যায় কেন? আমার কি মৃত্যু হবে তখন? মুখটা বিবর্ণ হয়ে যায় সুফিয়ার। রিহান তার হাতটা ধরে দুটো ধরে বলে, আরেক সময় বলবো, এখন অন্য কথা বলি। আচ্ছা, 4টা বছর কিসের জন্য সে অপেক্ষা করেছিলে বলেছিলেন? কেন? ওসব পরে বলবো, আগে বলো, তুমি এখনো কি আমাকে আপনি করে বলবা? হেসে মাথা দুলালো সুফিয়া। এখন দেখা আমার বয়স তোমার চেয়ে কম, তাতে কি? আপনি তো আর বর থেকে ডিমোশন হয়ে যাননি, বরই আছেন। বরকে আপনি করে বলতে হয়। আপনি আমার, আপনি বুঝছেন? হাসার সময় সুফিয়ার সাদা দাঁত, ঝকঝকে দুপাটি দাঁত মুগ্ধতা ছড়ালো। রিয়ান বলল, বেশ, আমি তোমার আপনিই থাকি। কিন্তু আপনি আবার এলেন, আপনার চেয়ে বয়স্ক একটা মহিলাকে নিয়ে সংসার করতে সংকোচ বোধ করবেন না? সংকোচ? সেটা কি জিনিস? এখন তোমার বয়স কত? 44। আমার বয়স 34। 10 বছরের ব্যবধান, সেটা শারীরিক গঠনে বোঝা যায় না। তোমাকে দেখে কে বলবে তোমার 20 বছরের একটা ছেলে আছে? তুমি নিজেই তো 20 বছরের কুমারীর মতো। সে আগের মতোই আছো তুমি, একটু বদলাওনি। বলি সুফিয়াকে কাশি টেনে বুকের সাথে জড়িয়ে নিল রিহান। সুফিয়া রিহানের বুকে মাথা রেখে বলল, থামলেন যে? বেশ তো লাগছে। কেউ কখনো এভাবে প্রশংসা করেনি আমার। একটু বাড়িয়ে বলিনি কিন্তু। তোমার রূপে আপনি তখনও মুগ্ধ ছিলাম আমি, এখনো রূপের চেয়ে। তবে তোমার চাঞ্চলতা আর সাহসিকতা আমার বেশ পছন্দ ছিল। সন্ধ্যা হয়ে গেছে, ছাড়বেন এবার? রিয়ান সুফিয়াকে ছেড়ে দিল। সুফিয়া বের হয়ে কাজের লোকগুলোকে কিছু কাজ বুঝিয়ে দিতে লাগলো। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিতে বলল। রিহান ঘর থেকে বের হয়ে বাইরে এলো, গেটের দিকে এগিয়ে গেল। গার্ড রহিম মিয়া সেই সময় গেটের পাশে কুঁজো হয়ে বসেছিল। রিহানকে আসতে দেখে মুখটা নিচু করে ফেলল। রিহানের মুখোমুখি হওয়ার ভয়টা সে এতক্ষণ করে আসছে। রিহান কাছে এসে বলল, কি খবর রহিম সাহেব? আচমকা রহিম মিয়া রিহানের পায়ে লুটিয়ে পড়ল। স্যার, আমার ক্ষমা করে দেন স্যার, আমার চাকরি খাইবেন না স্যার, আমি বুঝবার পারিনি স্যার, মাফ করে দেন স্যার। আরে ওঠো ওঠো, আমি কিছু মনে করিনি, ওঠো। রহিম মিয়ার মাথায় হাত বুলিয়ে বলল রিহান, সত্যি মাফ করে দিচ্ছেন স্যার? পা ধরা অবস্থায় রিহানের চোখের দিকে মুখ তুলে তাকালো রহিম মিয়া। হ্যাঁ, মাফ করে দিচ্ছি। বসো তুমি। বাইরে যাবেন আপনি? উঠে দাঁড়িয়ে গেটের দরজাটা খুলতে খুলতে প্রশ্ন করল রহিম মিয়া। রিহান দরজাটা বন্ধ করে বলল, না, তোমার সাথে দেখা করতে এসেছি। ধমক দিবার আইসেন নিশ্চয়ই? না, যা বুঝছি তুমি আসলে বিশ্বস্ত লোক রহিম মিয়া। একজন অপরিচিত লোককে মালিক আসা পর্যন্ত ঢুকতে দাওনি। তোমার উপর বিশ্বাস করা যায়। তোমাকে ধমক দেওয়াটা শোভা পায় না। বসেন স্যার, রিহানে বসেন। নিজের টুলটা রিহানের দিকে এগিয়ে দিল রহিম মিয়া। রিহান বসলে সে পুনরায় বলতে লাগলো, আমার কি দোষ কন স্যার? আপনারে আর ইউসুফ স্যারের পাশাপাশি দাঁড় করালে কেউ কি কইব ভাবছিল আপনারা? না, তা ঠিক। আর ইউসুফ স্যার আপনার চিনবার পারে নাই, আমি কেমনে চিনব কন? এই বাড়িতে অনেক দিন ধইরা কাজ করি, আপনারা কোনো দিন দেই নাই। আপনি কইছিলেন স্যার একদিন? ভবিষ্যতে ছিলাম।
হুট করে জবাব দিল রিহান, হ্যাঁ। রিহানের জবাবটা রহিম মিয়া ঠিক যেন বুঝতে পারেনি। ভবিষ্যতে ছিলাম, ভবিষ্যৎ থেকে এসেছি। রিহান পুনরায় বলল, স্যার আপনি আমার লাগিয়ে মজা করতেছেন? কন না স্যার, কইছিলেন। সুফার সাথে ঝগড়া করে একটু দূরে ছিলাম, বুঝেছ? এতদিন রাগ করে স্ত্রী সন্তানদের রাইখা দূরে আসছিলেন, আপনার কষ্ট হয় নাই? কষ্ট তো হয়েছে, অনেক কষ্ট। ঠিক আছে রহিম মিয়া, তুমি বসো, তবে আমি ভেতরে যাই। রিহান আর এক ব্যাপারে কথা বাড়াতে চাইল না, উঠে ভেতরের দিকে হাঁটতে লাগলো। ইউসুফের এখন রিহানের ভালো করে কথা হয়নি ইউসুফের সাথে। একটা সময় কত প্রতীক্ষা ছিল, ইউসুফ জন্ম নেবে, তারপর ওকে আদর করবে, বড় করবে, কিন্তু কিছু হলো না। ইউসুফের জন্মের আগে সে তার সময় ফিরে যায়। ইউসুফকে আর বড় করতে পারেনি, তাকে ছাড়া ইউসুফ এখন কত বড় হয়ে গেছে। ইউসুফের কক্ষে গিয়ে টোকা দিল রিহান, আসতে পারি? হ্যাঁ আসুন বাবা। দ্বিধাহীন কণ্ঠে ইউসুফ বাবা ডেকে ফেলল রিহানকে। এতেই বোঝা যায় বাবা ডাকার ক্ষুধাটা তার অস্তিত্বে কতটা মিশে আছে। রিহান ভেতরে পা বাড়ালে ইউসুফ উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বাবা বাবা বলে। রিহানও হক চুকিয়ে গেল। ইউসুফ তাকে পেয়ে এতটা আবেগী হয়ে উঠবে সে বুঝতে পারেনি। তার মাথায় হাত বোলাতে বোলাতে সে বলল, শান্ত ইউসুফ, শান্ত হও। আরও কিছুক্ষণ বাবাকে জড়িয়ে ধরে কাঁদল ইউসুফ। তারপর ছেড়ে দিয়ে বিছানা দেখিয়ে বসতে বসতে বলল, রিহান বসল। ইউসুফও চোখ মুছে বসল। তারপর বলল, বাবাকে ছাড়ে বড় হয়েছি, বাবার আদর কখনো পাইনি। মায়ের কাছে আপনার শুধু গল্প শুনতাম। মা বলতো সব আমার বাবা দেখতে কেমন, কোথা থেকে এসছিল, কিভাবে মায়ের সাথে পরিচয়, তারপর আবার কিভাবে হারিয়ে গিয়েছিল, সব বলতো মা। আমি ছিলাম মায়ের সেই গল্পের একমাত্র শ্রোতা। মা বলতো আর আমি শুনতাম, তারপর মা ছেলে মিলে কাঁদতাম। তবে আমরা কখনো আপনাকে দোষ দেইনি। আমিও যে কষ্ট পাইনি তা কিন্তু নয়, তোমাদের মতো কষ্ট না পেলেও আমিও কম কষ্ট পাইনি। একটা বাবার সবচেয়ে বড় সুখ কি জানো? তার ছেলে যখন ভূমিষ্ঠ হবে তখন তার চেহারাটা দুচোখ ভরে দেখা, কিন্তু আমার সেই সুযোগটা হয়নি। তুমি জন্ম নেওয়ার মুহূর্তেই নিয়তি আমাকে এতটা দূরে সরিয়ে দিয়েছিল যে চাইলেও দেখা করার সুযোগ ছিল না। বাবা ছাড়া বড় হওয়া যে কতটা কষ্টের তা হারে হারে বুঝেছি, অনেক কষ্ট। সবসময় চাইতাম আমার বাবাও যদি আমাদের সাথে থাকতো, কিন্তু বাস্তব বড় কঠিন বাবা। এখন আপনি এসেছেন, তবু বলতে হচ্ছে আপনি চলে যান, যেখান থেকে ফিরেছেন সেখানেই চলে যান। এখন আমরা আপনাকে ছাড়া অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি। নিচু হয়ে কথাটা বলল ইউসুফ। রিহান তার মুখের দিকে নিশ্চুপ হয়ে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপ থেকে রিহান বলল, দেখো ইউসুফ, বাস্তবতা বড় কঠিন, আমিও জানি, তুমি আমি আমরা সবাই জানি। যা ঘটেছে সেটা পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। এই যে তোমার জন্য যা বর্তমান, আমার জন্য কিন্তু তা অতীত, কারণ আমি ভবিষ্যতের লোক। তোমাদের সাথে কি কি ঘটেছে সেটা আমি ভবিষ্যৎ থেকে জেনে এসেছি। আমি চাইলেও পারবো না সেটার পরিবর্তন করতে, কারণ এখন কিছু পরিবর্তন করতে চাইলে আমার সাথে ওই সময়, মানে আমার সময় যা যা ঘটেছে তার কি হবে? তার মানে যা ঘটার তা ঘটবেই। তুমি আমি সময়ের আগে পিছে গিয়ে সেটা পরিবর্তন করতে পারবো না। আর আজ আমি এখানে, এটা কি আমি নিজ ইচ্ছে এসেছি? না, আমার হাত নেই এখানে, নিয়তি আমাকে এখানে এনেছে। চাইলেও আমি যেতে পারবো না যদি নিয়তি আমাকে না নিয়ে যায়। তাই আমাদের উচিত যা হচ্ছে আমাদের সাথে তা মেনে নেই। কিন্তু আপনি তো কিছুদিন আমাদের সাথে কাটিয়ে মায়াবাড়ি আবারও চলে যাবেন, তখন কি হবে? আমরা কি সেটা সহ্য করতে পারবো? এই প্রশ্নের উত্তর হয়তো আমারও জানা নেই, তবে এইটুকু বলতে পারি, তোমার সাথে আমার আবারও দেখা হবে আমার সময়। সে সময় তুমি আর আমি সুন্দর কিছু মুহূর্ত কাটাবো একসাথে, শুধু আমি আর আপনি। আমার মা থাকবে না? রিহান ইউসুফের প্রশ্নের জবাবে কিছু বলতে পারল না, কারণ জবাবটা তার জানা থাকলেও বলতে পারবে না সে। কি করে বলবে সে তখন সুফিয়া আর বেঁচে থাকবে না? সুফিয়ার মৃত্যুর পর তারা দুই বাপ ছেলে বছর তিনেক ভালোই সময় কাটায়। তারপর একদিন ইউসুফেরও মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। কি ভাবছেন বাবা, মা কি তখন থাকবে না? ইউসুফ আবার প্রশ্ন করে। সে সময় আসতে আসতে তো তুমিও বুড়ো হয়ে যাবে ইউসুফ, মা কি বেঁচে থাকবে বলো? তবে সুফিয়া দীর্ঘায়ু পাবে। ও, সেই মুহূর্ত সুফিয়া ভেতরে ঢুকলো। হাতে দুটো প্লেটে করে কয়েক ধরনের মৌসুমি ফল কেটে এনেছে। ঢুকতে ঢুকতে সে হাসি মুখে প্রশ্ন করল, বাপ ছেলের কিনা কথা হচ্ছে? বাপ ছেলে প্রথমবারের মতো মিলিত হলাম, তাই কিছু সুখ দুঃখের আলাপ করছি বলে রিহান ছেলেকে এক হাতে কোমর ধরে কাছে টানল। ইউসুফ ওর মৃদু হেসে অস্ফুটে শব্দ করল,
সুফিয়ার হাত থেকে একটা আমের টুকরো নিয়ে খেতে খেতে রিহান বলল, তুমি বসো সুফিয়া, আমাদের তিনজনের পরিবারের প্রথমবারের মতো একসাথে বসে একটু গল্প করি। কিন্তু আমার যে কিছু কাজ আছে, আপনি এসেছেন, আপনার জন্য কিছু খাবারের আয়োজন করতে হবে তো। আরে আমার জন্য কিছুই করতে হবে না, তুমি বসো তো। তা হয় নাকি? আর কেউ নেই কাজ করার মতো? আছে তো, 2টা মেয়ে আছে, ওরা বাসার কাজ করে। আচ্ছা, আমি ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে আসতেছি। বলেই দ্রুত বের হয়ে গেল সুফিয়া। ওরা বাপ ছেলে প্লেট থেকে ফল খেতে লাগলো। কিছুক্ষণ পর সুফিয়া পরনের শাড়িতে ভেজা হাত মুছতে মুছতে হাসি মুখে এসে রিহানের এক পাশে বসল। রিহানের অন্য পাশে ইউসুফ। দুজনকে দুহাতে আঁকড়ে ধরে রিহান মন্তব্য করল, আজ আমি খুব খুশি। আমার এক পাশে আমার স্ত্রী আর অন্য পাশে আমার সন্তান। এই অনুভূতিটুকু ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। সুফিয়া রিহানের কাঁধে মাথা রাখল। ইউসুফ বলে উঠল, কাল আমি পুরো গ্রামে ঘোষণা করব আগামী 3 দিন তারা আমাদের বাড়িতে খাবে। আমাদের বাড়িতে গ্রামবাসীর জন্য আগামী 3 দিন খাবারের আয়োজন করা হবে আমার বাবার আগমন উপলক্ষে। মা, তুমি কি বলো? সুফিয়ার মতামত চাইল ইউসুফ। সুফিয়া মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ অবশ্যই। তারপর পুরো রাত চলতে লাগলো তাদের এই গল্প। পরের দিনই তাদের বাড়িতে খাবারের আয়োজন চলল। 3 দিন ধরে যাদের ইচ্ছে তারা এসে খেয়ে যাচ্ছে প্রতিবেলা। রিয়ানের সাথে পরিচিত হলো, কথা বললো, আড্ডা দিল। কেউ কেউ আবার খাবার খাওয়ার সময় আড়ালে কটু মন্তব্য করতেও ভুলল না। সুফিয়ার এটা কেমন স্বামী? সুফিয়ার চেয়ে অনেক ছোট, ইউসুফের চেয়েও খুব একটা বড় না। এই লোকটি ইউসুফের বাবা হয় কি করে? এরকম কানাঘোষা চলতে লাগলো একটা দলের মাঝে। এরকম একটা দল সব জায়গায় সব অবস্থাতেই থাকে। তারা পুরো গ্রামে এটা নিয়ে আলোচনা করতে লাগলো, এখানে সেখানে। তাদের থেকে শুনে আরো অনেকে এটা নিয়ে কথা বলতে লাগলো। রিহান যদি সুফিয়ার স্বামী হয় তবে এতদিন কোথায় ছিল? এই গ্রামে আসার পর থেকে রিহানকে দেখেনি ওরা। হয়তো সুফিয়া তার চেয়ে বয়সে কম একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে আর ইউসুফের বাবা বলে চালাচ্ছে। ইউসুফ ছেলেটাও কেমন ছেলে, নিজের মায়ের চেয়ে ছোট একটা ছেলেকে বাবা হিসেবে মেনে নিল। ছি ছি ছি। এই কানাঘোষাও একান ওকান হয়ে সুফিয়াদের কানে এলো। তার একটু কষ্ট পেয়েছে ঠিকই, তবে মুখ ফুটে কেউ কিছু বলল না। কয়েকদিন ফাউগান গ্রামে কাটালো রিহান। তারপর একদিন সুফিয়াকে নিয়ে গফর গাঁয়ে এলো। ইউসুফ আসেনি। ইউসুফ ওখানে জমিদারি দেখবে। তাছাড়া সে চেয়েছিল বাবা মা এতদিন পর এক হয়েছে, নিজেদের মতো একটু সময় কাটাক। গফরগাঁও থেকে অনেকটা ভেতরে যেতে হয়, সুফিয়াদের পুরনো সেই বাড়িতে যেতে হলো। গফরগাঁও এসে একটা গরুর গাড়িতে উঠল ওরা দুজন। যাওয়ার পথে পড়ে রিহানের দাদা বাড়িটা। কয়েকদিন আগে এই বাড়িতে জাকারিয়া সাহেবের শোকে চেয়ে গিয়েছিল। আজ পুরো বাড়িটা ফুলে সজ্জিত হয়ে আছে। বাড়ি থেকে সড়ক পর্যন্ত ছোট্ট পথটাও ফুলে ফুলে সাজানো। কি ব্যাপার, কোনো উৎসব না তো? গরু গাড়িটা থামিয়ে রিহান একজন লোককে প্রশ্ন করল, ভাই, এই বাড়িতে কি কোনো উৎসব চলছে? বিয়ে হবে এই বাড়িতে, তাই সাজানো হয়েছে। জবাব দিল লোকটা। কার বিয়ে? এই বাড়ির ছেলে ইউসুফ, তার বিয়ে। আর কোনে কোথা থেকে আনবে? কোনো এই বাড়ির মেয়ে সাহারা, নিজেদের ঘরেই বিয়ে হচ্ছে। বিয়ে কি আজ? হ্যাঁ, আজকেই বিয়ে। রিহান তখন সুফিয়ার দিকে তাকালো। চোখে চোখে কথা হলো নিজেদের মধ্যে। তারপর গরওয়ানকে তার ভাড়াটা দিয়ে নেমে গেল তারা গাড়ি থেকে। বিনা দাওয়াতে ওরা আজ বিয়ের ভোজন খাবে। রিহানই হয়তো একমাত্র ব্যক্তি যে নিজের দাদার বিয়ে দেখবে। সুফিয়ার দিকে তাকিয়ে হাসলো রিহান, তারপর এগিয়ে গেল বিয়ে বাড়ির দিকে। বিয়ে বাড়িতে নানান ধরনের লোকের সমাগম ঘটছে। এক একজন এক এক স্টাইলে সেজে বিয়ে বাড়িতে উপস্থিত হচ্ছে। তরুণ বয়সের ছেলেরা তাদের বয়সী মেয়েদের দেখে এমন সব পোজ দিচ্ছে যেসব দেখে রিহানের হাসি পেল। খাবার খেয়ে কয়েকজন যুবক ছেলে ক্যামেরায় নিজেদের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। কিন্তু দলীয় একটা ছবি তোলার জন্য ওরা ক্যামেরায় ক্লিক করার মতো কাউকে পাচ্ছিল না। তখন রিহান এগিয়ে গিয়ে বলল, আমি ক্লিক করে দেব। ওরা রিহানের আপাদমস্তক দেখে নিল। ওদের একজন জিজ্ঞাসা করল, আপনি পারবেন? যেন রিহানকে দেখে ওরা বিশ্বাস করতে পারছে না। রিহানের ড্রেস আপ দেখে হয়তো তারা তাকে ভিন গ্রহের কোনো প্রাণী ভেবেছে। হ্যাঁ পারবো বলে রিহান ক্যামেরাটা হাতে নিল। তারপর ছবি তোলার জন্য ক্যামেরাটা ধরল। ওরা কয়েকজন এক একজনের পেছনে পকেটে আরেকজনের হাত ঢুকে ক্যামেরার দিকে মুখ ঘোরালো। তাদের এই পোস্টটা দেখে রিহানের হাসি পেলেও অনেক কষ্টে হাসি আটকালো রিহান। তারপর ওদের কয়েকটা ছবি তুলে দিয়ে ক্যামেরাটা ফেরত দিল। সুফিয়া রিহানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। রিহানের বাম পাশের বাহুটা আঁকড়ে ধরে বলল, খাবার দিচ্ছে, চলুন খেয়ে আসি। চলো, দাদার বিয়ের খাবার পেট ভরে খাবো। আর আমার দাদিকে বউ সাজলে কেমন লাগে দেখব। হি হি করে হাসলো সুফিয়া। তারপর যেখানটায় খাবার দেওয়া হচ্ছে ওখানে গিয়ে বসে পড়লো দুজন। কেউ কিছু বলল না ওদের, তবে মাঝে মধ্যে একটা লোক ওদেরকে ঘুরে ফিরে দেখে যাচ্ছে। এভাবে কয়েকবার দেখে গেল।
খেয়ে ওঠার আগে লোকটা আবারও এসে ওদের দিকে নজর দিল। সুফিয়া ফিসফিস করে বলল, লোকটা আবার এসছে, আমাদের দিকে ঘুরছে। রিহান পানি পান করে হাত মুখ ধুতে ধুতে বলল, তাড়াতাড়ি খেয়ে উঠে যাও। আর চোখে একবার লোকটা দেখে নিয়ে সুফিয়া জিজ্ঞাসা করলো, কি এই লোকটা, আপনি চিনেন? হ্যাঁ চিনি, আমার দাদার বাবা ইউনুস, মানে আমার প্রপিতামহ। আপনাকে চিনতে পারছে মনে হয়, কি জানি, হয়তো কনফিউশনে আছে। অনেক বছর পর দেখেছে, আবার এতদিনে হয়তো চেহারা ভুলে গেছে আমার। সোফিয়াও খাবার শেষ করে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে ওখান থেকে সরে এলো ওরা। ঘরের ভেতরে লোকের ভিড়ে মিশে গেল। ওখানে বর কনেকে পাশাপাশি বসানো হয়েছে। রিহান সুফিয়ার কানের পাশে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, কেমন লাগছে আমার দাদা দাদিকে? অনেক সুন্দর, হাসলো সোফিয়া। আমার দাদি কিন্তু তরুণ বয়সে অনেক সুন্দরী ছিল, তাই না? আপনি যদি এখন গিয়ে বলেন যে তাদের সংসারে যে ছেলে হবে, ওই ছেলে বড় হয়ে বিয়ে করে যে সংসার করবে, আপনি সেই সংসারের ছেলে, এটা শুনে ওদের কি প্রতিক্রিয়া হবে? না না, এত তাড়াতাড়ি মজাটা শেষ করতে চাই না। পরে দেখা যাবে বিয়ের উৎসবের চেয়ে আমাদের দুজনকে নিয়ে মজা শুরু করে দিবে সবাই মিলে। মুখ চেপে হাসলো সুফিয়া। কয়েকজন লোক এসে বরের কানে কানে কি যেন বলল। বর তখন কনেকে নিয়ে উঠে দাঁড়ালো। বাকিরা তাদের জায়গা করে দিল যাওয়ার জন্য। ওরা রিহানদের পাশ কাটিয়ে যাওয়ার সময় রিহান বরের হাতটা আলতো করে ছুঁয়ে দিল। কনের দিকে তাকিয়ে সুফিয়া হাত নেড়ে বলল, হাই। জবাবে কনে কিছু বলল না। বাইরে একটা পালকি রাখা হয়েছে, ওটাতে উঠে বসলো কনে। কয়েকজন মিলে পালকিটা কাঁধে তুলে নিল। এখন পুরো গ্রাম ঘুরবে এভাবে কনেকে। পালকি নিয়ে ওরা হাঁটতে লাগলো, পাশাপাশি হাঁটতে লাগলো বর। পালকির দরজা দিয়ে এক হাত বাড়িয়ে দিয়েছে কনে। সে হাতটা ধরে হাঁটছে বর। পিছু পিছু পরস্পরের হাত ধরাধরি করে হাঁটতে লাগলো রিহান ও সুফিয়া। হঠাৎ সামনে পড়ে গেল ইউনুস সাহেব। রিহানের দিকে তাকিয়ে বলল, কারা তোমরা? অনেকক্ষণ ধরে তোমাদের লক্ষ্য করছি। রিহান প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিল, পরে নিজেকে সামনে নিয়ে বলল, সত্যি আমাকে চিনতে পারছে না চাচা? ইনুস সাহেব রিহানকে খুঁটিয়ে দেখে বলল, চেনা চেনাই তো লাগছে, কোথায় যেন দেখেছি তোমাকে। 21 বছর আগে, একটু মনে করে দেখুন, আপনাদের বাড়িতে একটা অপরিচিত ছেলে এসে থাকতো, ভবিষ্যৎ থেকে এসেছিল, সে মনে আছে? তুমি? যেন রিহানের কথা শুনে চমকে উঠল ইনুস সাহেব। এই, তোমাকে না সেই সময় বলেছে আমার চাচা আমাকে চাচা না রাখতে? আমরা সমাবেশে বলেছিলাম না? রিহান হেসে বলল, আমাদের দুজনের দিকে আরেকবার তাকান, বয়সটা আরেকটু দেখে নিন। আপনার চুল হালকা পাক ধরেছে, আমাকে দেখুন এখনো যুবক। বলুন তো, আপনাকে কি করে আমি চাচা না বলে ভাই বলি? আরে তাই তো। একবার নিজের দিকে আরেকবার রিহানের সারা শরীরের দিকে তাকাতে লাগলো ইউনুস সাহেব। এটা কিভাবে সম্ভব? তুমি দেখি এখনো সে আগের মতোই, বয়স একটু বাড়েনি। এটা কি করে? আমার ছেলে ইউসুফও বড় হয়ে গেছে, আজ বিয়ে করে নিচ্ছে, কিন্তু তুমি দেখি 20 বছর আগে সে তুমি থেকে গেছো। আপনার ছেলে ইউসুফ শুধু বড় হয়নি, আমার ছেলে ইউসুফও বড় হয়ে গেছে। মজা করল রিহান। মানে? ভুরু কুচকালো ইউনুস সাহেব। ইউসুফ তোমার ছেলে হতে যাবে কেন? ও আমার ছেলে। ইউসুফ বুঝি আর কারোর ছেলের নাম হতে পারে না? আমার ছেলের নামও ইউসুফ। ঝগড়া করার স্বভাব তোমার এখনো যায়নি। কথায় আর না পেরে ওখান থেকে সরে গেল ইউনুস সাহেব। রিহান হাসতে হাসতে সুফিয়ার উদ্দেশ্যে বলল, ইনুস চাচা এখনো আগের মতোই ঝগড়াটে থেকে গেছে। আগেও চাচা বললে রেগে যেত। রিহান থামলো। সুফিয়া বলে উঠল, একটা সত্যি কথা কি জানেন? কি? হাসির শেষ রেখাটা ধীরে ধীরে মুছে গেল রিহানের ঠোঁট থেকে। আমাদের ইউসুফের নামটা আমি আপনার দাদার নামই রেখেছি। ওর যখন জন্ম হয় তখন ভাবছিলাম কি নাম রাখা যায়। আপনার সাথে সম্পর্কিত কেউ একজনের নাম ওর নাম রাখতে চেয়েছিলাম। তখন মনে পড়ে আপনার দাদা ইউসুফের কথা, ওনার নামেই তখন আমাদের ছেলের নামটা রাখি। আমি সেটা আন্দাজ করেছিলাম। দাদার বিয়ে তো খেলেন, এবার কি করবেন? এবার তোমার বান্ধবী খুশিকে সারপ্রাইজ দিব। সে তোমাকে দেখে খুব খুশি হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমিও কতদিন ওদের দেখি না, খুশি, মিনু, পুতুল আর অনেকে। তবে এবার সবার সাথে দেখা করেই যেও। সবার সাথে কি আর দেখা হবে? সবাই হয়তো যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত, অনেকে দূরে বিয়ে হয়ে গেছে। একটা গরুর গাড়িতে ডাকলো রিহান। গারোয়ান জিজ্ঞাসা করল, কই যাবেন? সামনে চর আলগিতে। উঠুন। দুজন ওরা উঠে পড়ল। গ্রামীণ রাস্তায় হেলে দুলে চলতে লাগলো গাড়ি। সুফিয়া দুহাতে রিহানকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। এখনো তার সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে, হারিয়ে যাবে রিহান আবারও। চরালগিতে এসে সুফিয়ার চোখ দুটো ভিজে উঠল। এই গ্রামের সাথে তার কত স্মৃতি মিশে আছে। এখানে সে বেড়ে উঠেছে, তার বাবার কবরটাও এখানে। সে কি করে পেরেছে এতদিন এখানে না আসতে? বাবার সাথে কাটানো এত স্মৃতিগুলো কি করে পেছনে ফেলে রেখে গেছে সে?
নিজের বাড়ির দিকে পা বাড়ালো সে। বেড়াহীন বাড়িটাকে কেমন যেন আলগা আলগা মনে হচ্ছে। ওদের বাড়ির একপাশে খুশির বাড়ি, বাড়ির উঠানে একটা রশি টাঙিয়ে কাপড় শুকাতে দিচ্ছিল খুশি। সুফিয়াকে দেখে সে চিৎকার করে উঠল, সুফিয়া! দৌড়ে এসে সুফিয়াকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ কান্না পর্ব চলল দুজনের মাঝে। তারপর খুশি বলল, এতটা স্বার্থপর হয়ে গেলি কি তুই সুফিয়া? আমার কথা ভুলেই গেলি? চোখ মুছতে মুছতে সুফিয়া বলল, ভুলিনি রে, তোদের কারোর কথা বলিনি। এখানে থাকলে স্মৃতিগুলো আমাকে কষ্ট দিত, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তাই সব ফেলে চলে গিয়েছিলাম। এবার থাকবি তো কয়টা দিন, নাকি চলে যাবি? না, এবার অনেকদিন থাকবো। রিহানের দিকে তাকালো খুশি। তারপর রিহানকে দেখিয়ে খুশি বলল, রিহান ভাইয়ের লগে কয়েকদিন আগে দেখা হয়েছিল। উনি আইছিলেন এইহানে। যাওয়ার সময় কইছিলেন তোরে এইহানে খুঁজে আনবো। সত্যি সত্যি আনলো। হাসল খুশি। চোখের নিচে তার এক ফোঁটা অশ্রুবিন্দু জমে আছে। আচ্ছা সুফিয়া, তোর বর কি আর ফিরাইছিল? গতবার তোরে দেখছিলাম পেটে বাচ্চা আসছিল, কইছিল বিয়া করছস। তোর বরের জাপানিরা ধরে নিয়ে গেছিল। জাপানিরা ধরে নিয়ে গেলে আর ফিরাইতে পারবো না জানি। এরপর তুই কি আর বিয়া করছিলি? করছি তো। বর আইনি লগে? বর তোরে রিহান ভাইয়ের লাগে আইতে দিল? বরের সাথে তো এসেছি। হাসলো সুফিয়া। মানে? কিছু যেন বুঝতে পারলো খুশি। সুফিয়া রিহানকে দেখে বলল, এটাই তো আমার বর। কি কস? তোর এর মধ্যে বিয়া করে ফেলছস? আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে 21 বছর আগে। এটাই আমার সেই বর যাকে জাপানিরা ধরে নিয়ে গিয়েছিল। কি কস রে সুফিয়া? এতদিন পর রিহান ভাই কি তা জাপানিদের কাছ থেকে পালা এলো? রিহান সুফিয়ার দিকে তাকালো। সুফিয়া ঘটনাটা সামলে নিল। না, ও আরো আগে ফিরে এসেছিল, কিন্তু আমাকে খুঁজে পাইনি এতদিন। খুশি কি বুঝলো কে জানে, মাথা নেড়ে বলল, আচ্ছা খুশি, আমরা একটু রেস্ট নিই। দূর থেকে এসছি তো, টায়ার্ড লাগছে, থাকবো তো অনেকদিন, অনেক কথা হবে। আচ্ছা রেস্ট লতয়, রাতে আমার এখানে খাইতে হইব, কিন্তু আমি রান্না করুন তোদের লাইগা। আচ্ছা ঠিক আছে, হাসলো সুফিয়া। তারপর রিহানকে নিয়ে নিজের পুরনো ঘরটার দিকে পা বাড়ালো। ঘরে ঢুকতে কেমন যেন শরীরটা কেঁপে উঠল তার। একটা মায়া কাজ করছে পুরো শরীরে। ঘরের চারপাশে চোখ বুলিয়ে সুফিয়া অস্ফুট প্রশ্ন করল, তুমি পরিষ্কার করেছিলে ঘরটা? মাথা নাড়ল রিহান। অনেক ধুলো আর মাকড়সা জাল জমেছিল। আলতো করে ঘরের দেয়ালে হাত বোলালো সুফিয়া। প্রতিটা দেয়ালের জন্য তার মায়া হচ্ছে এখন। নিজের যে কক্ষটাকে সুফিয়া থাকতো, সে কক্ষটাতে এলো, চারপাশে নজর দিল, সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। তারপর কি মনে করে হুট করে বিছানায় বসে গিয়ে মুখটা ঢেকে হো হো করে কেঁদে চলল। এই পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল না রিহান। সুফিয়ার মাথায় আলতো হাত বুলিয়ে সে শান্ত করার চেষ্টা করল। সুফিয়া, সুফিয়া শান্ত হও। সুফিয়া আরো জোরে ফুপিয়ে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমার কষ্ট হচ্ছে, পুরনো কথাগুলো খুব মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। শান্ত হও, তোমাকে একটা জিনিস দেখাই। চোখ মুছতে মুছতে সুফিয়া বলল, কি জিনিস? রিহান সুফিয়ার পাশে বসলো। সুফিয়ার হাতটা সরিয়ে সে নিজেই তার চোখ দুটো মুছে দিতে দিতে বলল, কোনো জিনিস না, তোমার কান্না থামাতে এমনি বলেছি। সুফিয়া হেসে উঠে রিহানের বুকে আলতো করে কিল ঘুষি চালাতে লাগলো। রিহান বুক চেপে ধরে বিছানায় চিত হয়ে পড়ে গেল। সুফিয়ার ঠোঁট থেকে হাসিটা মুছে গেল। রিহান বুকে ব্যথা পেয়েছে মনে করে জিজ্ঞাসা করলো, কি হলো? তোমার মুখে হাসি আর কান্না একসাথে হলে আমি ফিদা হয়ে যায়, এত সুন্দর লাগে কেন? বুকের বাঁ পাশে ডান হাতটা রেখে জোরে শ্বাস নিল রিহান। সুফিয়া আবারও হেসে উঠল রিহানের কথা শুনে। ভেজা চোখ দুটো তার জলজল করে উঠল। রিহান উঠে বসলো। একটা ভাঁজ করা রুমাল বের করে সুফিয়ার সামনে ধরল। দেখে চিনতে পারলো সুফিয়ার রুমালটা আমার রুমাল এটি। সুফিয়ার সারা চেহারায় এবার বিস্ময় ফুটে উঠল। হাত বাড়িয়ে সে রুমালটা নিতে গেলে রিহান তাকে সাবধান করে বলল, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। ভেতরে আরও একটা জিনিস আছে। আমার লেখাটা? না, অন্য জিনিস, দেখাচ্ছি বলে রিহান রুমালের ভাঁজ খুলে সুফিয়ার চুলটা বের করে তার সামনে ধরল। প্রথমে সুফিয়া খালি চোখে চুলটা ভালো করে দেখতে পায়নি, তাই রিহানের কাণ্ডে অবাক হয়ে প্রশ্ন করল, কি? দেখো ভালো করে, একটা চুল। কার চুল জানো? আমার। সেই সময়ের চুল। এখানে এসে চুলটা আর রুমালটা খুঁজে পেয়েছিলাম। তোমাকে খুঁজে না পেলে এগুলো নিয়ে হয়তো আজীবন বেঁচে থাকতাম। ভাবতাম তুমি আমার সাথে আছো, আমিও বেঁচে আছি আপনার দেয়া শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে, আমাদের ইউসুফকে নিয়ে। আপনাকে যে হারিয়ে ফেললাম, কি যে কষ্ট হয়েছিল। আপনি আবারও হারিয়ে যাবেন না তো? আচমকা প্রশ্ন করল সুফিয়া। রিহান কোনো জবাব দিতে পারল না মুহূর্তেই, কারণ সে জানে আবারও সে তার সময় ফিরে যাবে। তাকে চুপ দেখে সুফিয়া পুনরায় বলল, আপনি অতীতের অনেক কিছুই জানেন, আপনি এখন এসেছেন, আবারও চলে যাবেন তাই না?
হ্যাঁ, তবে কখন সেটা জানা হয়নি। তবে এটা জানি আমাদের আরও একটা সন্তান হওয়ার পর আরেকটা সন্তান। হুম, আমাদের ইকবাল হবে। ইকবাল, আপনি তাকে দেখেছেন নিশ্চয় আপনার সময়। দেখতে কেমন হবে সে? সুপুরুষ। ওরা দুই ভাইয়ের মাঝে কি ভালো সম্পর্ক থাকবে তখন? হ্যাঁ, দুই ভাইয়ের মাঝে ভালো সম্পর্ক থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ওই সময় তুমি আমার গলা কেটে দিয়ে পালিয়ে গিয়েছিলে কেন? কিছুক্ষণ রিহানের মুখের দিকে চুপ করে চেয়ে থাকলো সুফিয়া, তারপর উঠে দাঁড়িয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ালো। জানলাটা ভালো করে খুলে দিল। বাইরে সতেজ হাওয়া বইছে, মেঘমুক্ত আকাশ। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে অনেকটা। গত দুদিন বৃষ্টি হয়নি, তাই বাইরেটা শুকনো দেখাচ্ছে। বাচ্চারা বাইরে হৈহুল্লোড় করে খেলছে। ওদিকে তাকিয়ে সুফিয়া বলল, ওই সময় আমার আর উপায় ছিল না। কেন জানি মনে হচ্ছিল জাপানিরা নিয়ে যেতে পারলে আপনি আর কখনো ফিরতে পারবেন না। ওখানে কেটে যাবে জীবন। দমনে পুনরায় বলতে লাগলো সুফিয়া। তখন বারবার মাথায় আসছিল, এটা আমার করা উচিত। আমি শিওর ছিলাম না, তবুও মন স্থির করলাম আপনার গলা কাটবো। শুধু মনে হচ্ছিল যার জন্ম অনেক পরে সে এত আগে মরতে পারে না। নিয়তি এত নিষ্ঠুর হবে না। যে নিয়তি আমাদের দুজনকে এভাবে এক করলো, নিশ্চয়ই আমাদেরকে এত সহজে আলাদা করতে চাইবে না। আমাদের নিয়ে হয়তো আরো বড় পরিকল্পনা আছে নিয়তির। সবকিছু ভেবেই আমি ওই সিদ্ধান্তটা নেই। জঙ্গলে একজন জাপানিকে একা পেয়ে পেছন থেকে তাকে বাড়ি মারি গাছের একটা অংশ দিয়ে সে বেহুশ হয়ে পড়ে যায়। তার কাছে একটা ছোরা ছিল, ওটা নিয়েই আপনার কাছে যাই। গলা কাটি আপনার। তারপর আমিও ভয়ে ছিলাম। আমি কি ঠিক করেছি? আপনি আপনার সময় ফিরতে পারছেন তো? এসব ভেবে খুব টেনশন হচ্ছিল। এরপর তো জাপানিরা তোমার পিছু নিয়েছিল, কিভাবে ওদের হাত থেকে বাঁচলে? সুফিয়ার পেছনে এসে দাঁড়ালো রিহান। আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। সুফিয়া হালকা নড়ে বলতে লাগলো, আমি দৌড়ে জঙ্গলে মিশে যাই। ওরা আমার পিছু পিছু আসে অনেকজন। ওদের চিৎকার চেঁচামেচি শুনে আমি মোটেও ভয় পাই না। আমি নিঃশ্বাস আটকে একটা ঝোপে লুকিয়ে থাকি। খুঁজতে খুঁজতে একজন আমার অনেকটা কাছে চলে আসে। আমি ছোরাটা আবার শক্ত করে ধরি। লোকটা ভাগ্যিস আমার অন্যদিকে মুখ করা ছিল। আমি পেছন থেকে তার মুখটা চেপে ধরে গলায় ছুরি চালাই। কোনো শব্দ ছাড়াই তার মৃত্যু হয়। তার হাত থেকে বন্দুকটা তুলে নিই। কিছুটা দূরে গিয়ে একটা পজিশনে লুকিয়ে ওদের দিকে বন্দুক তাক করি। তারপর গুলি চালাই। একসাথে কয়েকজন গুলিবিদ্ধ করি। বাকিরা সতর্ক হয়ে যায়। আমি ওখান থেকে সরে আরেকটা ঝোপে লুকিয়ে পড়ি। আমি জানি না ওই সময় আমার এত কনফিডেন্স কি করে হলো। ওদের হাত ধরে পড়বো, ওরা আমাকে মেরে ফেলবে, এই ভয়টুকু ছিল না আমার। আমি ঝোপে লুকিয়ে ওদেরকে টার্গেটে পরিণত করি। শেষে দুইজন বেঁচে গিয়েছিল ওদের, আর আমার হাতের বন্দুকটার গুলিও শেষ হয়ে গিয়েছিল। ওরা পাগলের মতো আমাকে খুঁজছিল। সব সঙ্গীদের হারিয়ে ওরা পাগল প্রায়। কে তাদের এতগুলো সঙ্গীকে মারল? এদিক ওদিক দৌড়াতে লাগলো ওরা। আমি ওদের নজরে নজর রাখছিলাম, কিন্তু বাগে পাচ্ছিলাম না। ওদেরকে বাগে আনতে একটা ঝোপের দিকে ঢিল ছড়ি। ওরা সাবধানে ওদিকে যায় বন্দুক তাক করে। আমি কয়েকটা ঝোপ পার হয়ে ওদের পেছনে ঝোপটা ধীর পায়ে যায়। গাছের অংশটা আমার সাথেই ছিল। ওটা দিয়ে একজনকে জোরে বাড়ি মাথায় মারি, আরেকজনের গলায় ছুরি চালাই। ওরা আমার চেহারাটাও দেখার সুযোগ পায়নি। একজন গলা চেপে ধরে ছটফট করতে থাকে, অন্যজন আগেই বেহুশ হয়ে পড়ে থাকে মাথায় বাড়ি খেয়ে। ওদের একজনের বন্দুক তুলে নিয়ে দুজনের বুকে গুলি চালাই। শরীরের সমস্ত রাগ ওদের উপর ঝাড়ি। যতক্ষণ গুলি শেষ না হয় চালাতে থাকি। তারপর জোরে চিৎকার করে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকি। আপনার কথা মনে পড়ে। দৌড়ে যাই সেই গাড়ির দিকে, কিন্তু আপনাকে আর খুঁজে পাইনি। যেখানটা আপনি বসেছিলেন সেই সিটটা খালি ছিল। এরপর আমার দাদা বাড়িতেও আমারও ব্রিটিশরা আসে আমাকে আর আপনাকে খুঁজে। আমি তখন পালিয়ে আবার এখানে চলে আসি। বেশ কয়েকদিন এখানে কাটে একা একা। থামলো সুফিয়া। রিহান থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি গলা কাটার পর আমি নিজেকে আমার সময় দেখতে পাই। অবাক করার ব্যাপার কি জানো? কি? তোমার সাথে অতীতে এতগুলো দিন কাটিয়েছি, কিন্তু আমার সময় থেকে আমি কেবল 20 মিনিট হারিয়েছি। মানে মাত্র 20 মিনিট? হ্যাঁ, আমি যেখান থেকে অতীতে চলে আসি নিজেকে ওখানেই খুঁজে পাই। কি বলেন? হাসল সুফিয়া। বিশ্বাসই হচ্ছে না তার। আমি ভেবেছিলাম পুরোটাই হয়তো স্বপ্ন, কিন্তু আমার কপালে বিমানের অংশ পড়ে যে দাগটা হয়েছিল সেটা অনুভব করি। তখন বিশ্বাস হয় যা ঘটেছে সব সত্যি। কিন্তু আরেকটা অবাক করার ব্যাপার কি জানো? আমার গলা কেটেছিলে তার কোনো চিহ্ন আমার গলায় ছিল না। কারণ গলা কাটার পরপরই আপনি অতীত থেকে বর্তমানে চলে এসেছিলেন। ওটা কেবল একটা ধাপ ছিল অতীত থেকে বর্তমানে আসার। তাই হয়তো হতে পারে বলে রিহান সুফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর কপালে একটা চুমু খেয়ে বলল,
যতদিন এখানে আছি তোমাকে কিছু শ্রেষ্ঠ সময় উপহার দেব, সাথে ইকবালকে উপহার দিয়ে যাবেন। লজ্জামাখা মুখ নিয়ে প্রশ্ন করল সুফিয়া। মাথা দুলিয়ে সুফিয়াকে বুকে জড়িয়ে নেয় রিহান। সুফিয়া রিহানের বুকে মুখ লুকায়। সূর্যটা ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এরই মধ্যে বাচ্চারা খেলা শেষ করে যে যার ঘরে ফিরতে লাগলো। সুফিয়াদের ঘরে আধার নেমে এলো। তখন একটা ল্যাম্প নিয়ে ঘরে ঢুকতে দেখা গেল খুশিকে। খুশিকে দেখেই রিহান সুফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা লজ্জা পেল দুজন। খুশি বলল, অসময় ঢুকে গেছি, ভালো মাদারতে ল্যাম্পটা দিয়ে আদি বাড়াইছি। না না, ঠিক কাজ করেছেন, ল্যাম্প লাগতো আমাদের। জবাব দিল রিহান, আমি সব রান্না করে ফেলছি, খিদা পাইলে আসবেন। আপনারা এখন নিজেদের মতো করে একটু সময় কাটান, আমি যাই। রিহানের দিকে তাকিয়ে বলল খুশি। হাসল রিহান। তারপর খুশি ল্যাম্পটা রেখে চলে গেল। আরো অনেকক্ষণ নিজেদের মতো কাটিয়ে রিহান ও সুফিয়া খুশিদের বাড়িতে গেল। ওদের জন্য অনেক পদের খাবার রান্না করা হয়েছে। খাবারের ফাঁকে ফাঁকে সুফিয়া খুশির পরিণতির কথা জেনে নিল, কেন আজ মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে থাকতে হচ্ছে। খুশি মেয়ে শিউলি ঘরের এক কোণে ল্যাম্পের আলোতে বই খুলে পড়ছিল। বাইরে থেকে তখন একটা মেয়ের গলায় শোনা গেল, শিউলি, তোর খেলতে ডাকতেছে, খেলবি? না, ও খেলবো না, পড়তে বইছে, ও পড়বো। শিউলি হয়ে ওর মা জবাব দিল। তখন সুফিয়া বলল, যাক না, একটু খেলুক, অনেকক্ষণ তো পড়লো। ছোট থাকতে আমরা কি কম খেলেছি? সুফিয়ার সুপারিশ পেয়ে শিউলি তার মায়ের অনুমতি পেল খেলতে। তাড়াতাড়ি করে বইটা বন্ধ করে সে দৌড় দিল খেলতে। খাবার শেষ করে রিহানরাও বের হলো ওদের খেলা দেখতে। মেঘ না থাকে আকাশের চারটা উজ্জ্বল আলো ছড়াচ্ছে, যাদের আলোতে কিশোর কিশোরী সবাই খেলছে। ভাগে ওরা হাডুডু আর লুকোচুরি খেলছে। কয়েকটা ছোট ছোট বাচ্চা ইচিং বিচিং খেলছে, কারণ ওরা বড়দের খেলার সুযোগ পায়নি। সুফিয়াদের বাড়ির উঠানটা বড়, তাই এখন সবাই এই উঠানটাই ব্যবহার করে খেলতে। সুফিয়া রিহান খাওয়া দাওয়ার বসেও সবাই খেলা দেখতে লাগলো। ফাঁকে ফাঁকে এবাড়ি ও বাড়ি থেকে সুফিয়ার আসার খবর পেয়ে অনেকেই দেখা করতে আসতে লাগলো। এদের মধ্যে বেশিরভাগ সুফিয়ার পুরনো বান্ধবী। রিহান ওদেরকে নিজেদের মতো করে কথা বলতে দিয়ে কাঁচা সড়কের দিকে হাঁটতে লাগলো। রাস্তা দিয়ে তখন কয়েকজন জেলে কাঁধে জাল বুঝলিয়ে পরনের লুঙ্গিটা একটু উপরে করে হাঁটতে লাগলো। দুজনের আবার সিগারেট ফোকাতে ফোকাতে হাঁটছে। কিছুটা দূরে রয়েছে খাল, ওখানে ওরা সারা রাত মাছ ধরবে, দিনে ওগুলো বিক্রি করবে বাজারে। এভাবে চলেও এদের সংসার। জেলেদের সাথে গল্প করতে করতে রিহান কিছু দূর হেঁটে এলো। ওরা হাঁটতে হাঁটতে কয়েক জায়গায় জাল ফেললো। জালের সাথে খুব বেশি মাছ উঠে আসেনি। এদিকটাতে তেমন মাছ পাওয়া যায় না, তাই দূরের খালি এরা মাছ ধরতে চলে যায় প্রতি রাতে। তবে রিহান এতদূর যায়নি। পরে দেরি হয়ে গেলে সুফিয়া চিন্তা করবে, তাই ধীর পায় চারপাশটা দেখতে দেখতে চলে এলো সে। ততক্ষণে বাচ্চা কিশোর সবার খেলা শেষ। সুফিয়া দাওয়ায় বসে আছে খুশির সাথে। রিহানের জন্য অপেক্ষা করছিল সে। তাকে আসতে দেখে খুশি উঠে দাঁড়িয়ে বলল, ভাই সাহেব, বউরে একা রেখা কই চলে গেছিলেন? আপনার বউটা চিন্তা করতেছিল খুব। ওরা তো ওই তো জেলেরা মাছ ধরছিল, ওগুলো দেখতে গিয়েছিলাম। আচ্ছা, এবার বউরে সামলান, বলে খুশি নিজের ঘরের দিকে গেল। রিয়ান সুফিয়াকে নিয়ে ঘরে ঢুকলো। মাথার চুলগুলো খুলতে খুলতে সুফিয়া বলল, আমাকে না বলে এত দূর যাবেন না? আর আমার চিন্তা হচ্ছিল না? রিয়ান জবাব না দিয়ে বিছানায় কাত হয়ে হাতের তালুতে মাথা রেখে শুয়ে সুফিয়ার দিকে এক নজরে চেয়ে রইল। ল্যাম্পের সোনালি আলো সুফিয়ার মুখে এসে পড়েছে। খোলা চুলে তাকে মনে হচ্ছে যেন কালো পাড়ের নীল শাড়ি পরা কোনো অপ্সরা। তাকে এভাবে চেয়ে থাকতে দেখে সুফিয়া পুনরায় বলল, কি হলো? কিছু না বলে এভাবে ড্যাব ড্যাব করে চেয়ে আছেন যে? আবারও ফিদা হয়েছে তোমার রূপে। খোলা চুলে তোমার আগেও প্রেমে পড়েছি, আজ আবারও পড়লাম। সুফিয়া হেসে বলল, আমি কি বলেছি আর আপনি কি বলছেন? আমাকে চিন্তায় ফেলেছিলেন কেন বলুন আগে। সুফিয়ার দিকে একটা হাত বাড়িয়ে রিহান বলল, হাত দাও তোমার। সুফিয়া বা হাতটা বাড়ালো। রিহান তার হাতটা ধরে পাশে বসিয়ে চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, মাঝে মধ্যে বউকে এভাবে চিন্তায় ফেলতে হয়, এতে ভালোবাসা বাড়ে। বলেই সুফিয়াকে বুকে জড়িয়ে নিল রিহান। সুফিয়া নরম কণ্ঠে ফিসফিস করে বলল, আর যাবেন না ওভাবে। রিহানও কণ্ঠটা ছোট করে ল্যাম্পটা নিভিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তোমাকে বলেই যাবো সবখানে। সুফিয়া রিহানের বুকটা নিজের দখলে নিল। তার প্রশান্তির স্থান এটা। অন্ধকারে সেও শক্ত করে জড়িয়ে ধরল রিহানকে। চর আলগিতে যেহেতু রিহান আর সুফিয়া অনেকদিন কাটাবে বলে এসেছে, তাই কিছুটা সাংসারিক হতে হবে। পুরোনো হাড়ি পাতিলগুলো বের করে সুফিয়া পুকুর পাড়ে নিয়ে গেল মাছতে। তার আগে রিহানের হাতে কিছু টাকা দিয়ে সে তাকে বাজার করতে পাঠালো। রিহান বাজারে ঘুরে ঘুরে চাল কিনলো, সবজি কিনলো, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ আরও প্রয়োজনীয় সামগ্রী কিনলো।
গতরাতে পরিচিত এক জেলেকে পেয়ে তার কাছ থেকে সপ্তাহে সস্তায় মাছও পেয়ে গেল। ফেরার পথে কিছু লাল শাক কিনে নিল। অনেক খুঁজেও সুফিয়ার জন্য একটা মালা পেল না বলে মন খারাপ করে বাজার নিয়ে ফিরল। সুফিয়া হাঁড়ি পাতিল মাজা শেষ করে তার জন্য পথে চাতক পাখির মতো অপেক্ষা করছিল। তাকে আসতে দেখে এগিয়ে গিয়ে নিজ হাতে কিছু বাজার নিল। ঘরে ঢুকতে ঢুকতে রিহান বলল, সারা বাজার ঘুরেও একটা মালা খুঁজে পেলাম না। ইচ্ছে ছিল 2টা মালা কিনে তোমার খোপায় নিজে হাতে পরাবো। আগেরবার তো বাবার কাছ থেকে পয়সা নিয়ে কিনছিলেন, এবার কি বাজারের টাকা থেকে কিনতেন? হেসে প্রশ্ন করলো সুফিয়া। বাজারগুলো রান্নাঘরে এনে রাখলো। ইতোমধ্যেই সে ঘর পুরোটা ঝেড়ে পরিষ্কার করেছে। চাউলের থলিটা রাখতে রাখতে রিহান বলল, আমার কাছে পয়সা নেই মনে করেছ? পয়সা আছে আপনার কাছে, কোথায় পেয়েছেন? ভুরুকুচকে জিজ্ঞাসা করলো সুফিয়া। তুমিই দিয়েছ। আমি কখন দিলাম? আমি তো বাজার করতে দিলাম, এখন আর তো দেইনি। এখন জানি, তবে ভবিষ্যতে তুমি আমাকে দেবে। বলেই সুফিয়ার দেয়া বাক্সটা বের করলো রিহান। তারপর বললে, এই বাক্সটা তোমার। আমার হাতে আসে 2018 সালে। এই বাক্সে তুমি পুরনো নোট জমিয়ে আমার জন্য রেখেছিলে, মানে এখনো জমাওনি। আমি যখন আবার আমার সময় চলে যাব তখন থেকে তুমি জমাতে শুরু করবে। এই যে বক্সে থেকে পয়সাগুলো নিয়ে খালি বাক্সটা তোমার হাতে দিলাম। খুব মজার ব্যাপার কি জানো, আমি বাক্স থেকে যত টাকা খরচ করেছি, যে যে পয়সা বা নোট খরচ করেছি, সব আবার তোমার হাতে আসবে আমি ভবিষ্যতে ফিরে যাওয়ার পর। তারপর ওই পয়সাগুলো তুমি জমাবে আমার জন্য এই বাক্সে। বাক্সটা আমার হাতে পড়বে 2018 সালে। ভাবতেই কেমন যেন লাগে, তাই না? রিহান একটা কাগজের নোট সুফিয়ার সামনে ধরে বলল, নোটটা ভালো করে দেখে চিনে নাও। এই নোটের 2 কোণায় ছিঁড়ে গেছে, আর মাঝখানে একটা এস অক্ষর লেখা। এই নোটটা আমি খরচ করব, ভবিষ্যতে এই নোটটা আবার তোমার হাতে আসবে। তুমি আমার জন্য জমাবে, তখন হয়তো আমাকে পাবে না। কি অদ্ভুত না? আসলে অদ্ভুত। আপনি আসবেন বলে আমি টাকা জমাবো, অথচ আমি জমানোর আগেই আপনি টাকাগুলো পেয়ে অতীতে চলে আসছেন। সে টাকাগুলো আমাকে দেখাচ্ছেন, অথচ আমি এখনো জমাইনি। এই যে টাকার বাক্সটা, এটা এখন আমি আপনার কাছে পেয়েছি, আপনি পেয়েছেন আবার আমার মাধ্যমে। তাহলে বাক্সটা আমাদের দুজনের কাছে এলোই বা কি করে? কে বানালো এটা? সব রহস্য সমাধান নেই সুফিয়া। মাঝে মধ্যে মনে হয় সময় বলতে কিছুই নেই, সব একটা চক্র। নিয়তি হয়তো আমাদের মাঝে জীবনটা কিভাবেই সাজাতে চেয়েছে। নয়তো পুরনো একটা বাস যেটা শুধু আমি দেখি, ওটা কি করে আমার সামনে গিয়ে আমাকে অতীতে তোমার কাছে নিয়ে আসে। সবকিছুই নিয়তি। আমাদের তো পরিচয় না হলেও পারতো, কিন্তু নিয়তি আমাদের 2 মেরুর দুজনকেই এভাবে মিলিয়ে দিল। যিনি সবকিছুর পরিকল্পনাকারী, তিনি হয়তো এভাবেই পরিকল্পনা করেছেন আমাদের জীবন নিয়ে। থাক, ওসব ভেবে আর কি হবে? যেভাবে চলছে চলুক। পেটে খিদে লাগেনি? খাবার কি খেতে হবে না? তবে হাত চালান। বলতে বলতে কিছু চাউল পাতিলে নিয়ে রিহানের হাতে দিয়ে সুফিয়া বলল, পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে আসুন, আমি মাছগুলো কাটতে বসি। রিহান পুকুর থেকে চালগুলো ধুয়ে আনলো। এরপর দুজনে মিলে রান্না করতে লাগলো। তরকারিটা চুলায় বসিয়ে সারা মুখের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে সুফিয়া বলল, 1 বালতি পানি এনে দিবেন পুকুর থেকে, একটু গোসল করব। রিহান অভিমানের সুরে বলল, এমনভাবে বলছো যেন আমি তোমার কথা রাখি না। ঠিক আছে, যান, গোসলখানায় বালতি আছে, খুশিদের বালতিটা এনে রেখেছি, ওটা নিয়ে যান। আচ্ছা বলি রিহান খালি বালতিটা নিয়ে পুকুরে গেল পানি আনতে। পানি নিয়ে এলে সুফিয়া বলল, চলো তরকারিটা দেখবেন, আমি গোসলটা সেরে আসি। আচ্ছা যাও, দেরি হলে কিন্তু উকি মারতে যাব, মায়ের দেব। হাত উঠিয়ে মায়ের ভঙ্গিমায় দেখালো সুফিয়া, তারপর হেসে গোসল করতে চলে গেল। রিহান চুলার পাশে বসে তরকারিতে জাল দিতে লাগলো। সুফিয়া গোসল সেরে আসতে আসতে রিহান চুলা থেকে তরকারির হাঁড়িটা নামিয়ে রাখলো। ভাত তো সুফিয়া গোসল করার আগে রেঁধে গেছে, এবার দুজনের খাবার পালা। রিহান ভাত তরকারি বেড়ে সুফিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। সুফিয়া গোসল সেরে ভেজা কাপড়গুলো শুকাতে দিয়ে মাথা চুলগুলো ঝাড়তে ঝাড়তে ঘরে ঢুকলো। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল রিহান। সুফিয়া কালো পাড়ের নীল শাড়ির সাথে ফুলাতে একটা কালো ব্লাউজ পরেছে। সদ্য গোসল সেরে আশায় তার চেহারার সব ক্লান্তি মুছে গেছে। চেহারা থেকে উজ্জ্বল এক দ্যুতি ছড়াচ্ছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে প্যাঁচাতে প্যাঁচাতে মাথা নেড়ে সুফিয়া প্রশ্ন করল, কি এভাবে চেয়ে আছেন কেন? রিহান জবাব দিল, তুমি আমাকে পাগল করে ছাড়বে। হুট করে যেন বয়স তোমার অর্ধেকে নেমে এসেছে। বেশি বেশি হাসলো সুফিয়া। মোটেও বেশি না। বলার সাথে সাথে আহ বলে চিৎকার করে উঠল রিহান। সুফিয়ার দিকে চেয়ে থাকতে থাকতে অজান্তেই হাত দিয়ে ফেলেছে সে গরম তরকারির ঝোলে। দৌড়ে এলো সুফিয়া, রিহানের হাতটা ধরে জোরে জোরে ফু দিতে লাগলো। বেশি পড়েছে? জিজ্ঞাসা করলো সুফিয়া। না,
তোমার হাতে শীতল স্পর্শে ছেড়ে গেছে। এই আর কি করবে না বলুন? সত্যি কিছু হয়নি, বসো, একসাথে খাবো। মাথাটা মুছে আসি, যেন অনুমতি চাইল সুফিয়া। মাথাটা কাত করে সায় দিল রিহান। ভাতে চুল পড়বে বলে সুফিয়া দরজার চৌকাঠের কাছে গিয়ে মাথাটা ভালো করে মুছে নিল। তারপর যখন খোপা করতে গেল, রিহান বলে উঠল, খোলা থাকুক, খেতে এসো, সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবে এলোমেলো চুলে খেতে বসবো? সমস্যা নেই, খাওয়ার পর আমি নিয়ে যেতে চুল আছড়ে দিব। মৃদু এসে রিহানের পাশে খেতে বসলো সুফিয়া। রিহান তার ভাতের প্লেটটা এগিয়ে দিয়ে তরকারি তুলে দিল প্লেটে। খাও, বলল রিহান। সুফিয়ার মুখে এক গ্রাস ভাত তুলে দিয়ে চিবোতে চিবোতে বলল, চুল আছড়াই দিবেন কি দিয়ে? চিরুনি তো আনিনি। কয়েক মুহূর্ত রিহান সুফিয়ার দিকে চেয়ে থেকে ভাতের ঝোল মাখতে মাখতে নরম কণ্ঠে বলল, খাওয়ার পর শিউলি মার চিরুনিটা খুঁজে এনো। যা, চিরুনি খুঁজে যেতে পারবো না আমি। কেন? খুঁজলে কি হয়েছে? একটু জন্যই তো। আচ্ছা ঠিক আছে, যাব, এখন খেয়ে নিন তো। এরপর দুজনে খাওয়া শেষ করলো। সুফিয়া খুশিদের ঘরের দিকে যেতে চাইলে রিহান পেছন থেকে ডাকলো, সুফিয়া। কি? ঘুরে তাকালো সুফিয়া। বলছি, ওদের থেকে তেল থাকতে একটু তেলও নিয়ে এসো তোমার চুলে মাখানোর জন্য। হেসে চলে গেল সুফিয়া। কিছুক্ষণ পর নারকেলের তেলের বোতল আর চিরুনি এনে রিহানের হাতে দিয়ে বলল, নেন। ওগুলো নিতে নিতে রিহান জিজ্ঞাসা করলো, শিউলির মা কিছু বলেছে নাকি? না, কি বলবে। আচ্ছা আসো, এবার চুল আঁচড়ে দিই। খাটের উপর বসলো সুফিয়াকে নিয়ে। জানলাটা ভালো করে খুলে দিল দুপাশে। রুমটা আলোকিত হয়ে উঠল। রিহান সুফিয়ার পেছনে খাটে এক পা তুলে বসলো। তারপর হাতে তেল নিয়ে সুফিয়ার চুলে মেখে চিরুনি দিয়ে আঁচড়াতে লাগলো। সুফিয়া তখন বলে উঠল, জানেন, শ্রীপুরে আমাদের ঘরের পাশে একটা লোক থাকে। লোকটা বুড়ো হয়ে গেছে, তাও তার বউকে অনেক ভালোবাসত। প্রতিদিন এইভাবে চুল আঁচড়ে দিত। এখন দেয় না। এখন কিভাবে দেবে? লোকটা একা একা থাকে এখন। কেন, বউ মারা গেছে? না, লোকটা ছিল হিন্দু। গত বছর শেষের দিকে কাশ্মীরের একটা মসজিদ থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মোবারক চুরি হয়ে গিয়েছিল বলে গুজব রটেছিল। এটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগে। পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়। তখন এখানে অনেক হিন্দুর ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। অনেক হিন্দু কলকাতায় চলে যায়, বৃদ্ধের পরিবারও চলে যায়। কিন্তু উনি যাননি পৈতৃক ভিটা ছেড়ে। ভাঙা ঘরটা মেরামত করে উনি ওখানেই থাকেন। মাঝে মধ্যে কলকাতায় বেড়াতে যান ওনার স্ত্রী সন্তানের কাছে। শ্রীপুর গেলে লোকটাকে দেখিয়ে দিও তো, দেখব ওনাকে। আচ্ছা। রিহান সুফিয়ার চুল আঁচড়িয়ে সুন্দর করে খোপা করে দিল। এরপর সুফিয়া খুশিকে চিরুনি আর তেলের বোতলটা ফেরত দিতে গেল। বিকেলে সুফিয়াদের উঠানে খেলার আসল জমল। সুফিয়া বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিল। বয়স বাড়লেও তার মনটা যেন এখনো বাচ্চাই রয়ে গেছে। রিহান সুফিয়াকে বলে বাইরে হাঁটতে গেল। আর সুফিয়া পুরনো দিনের মতো শাড়ির আঁচলটা কোমরে পেঁচিয়ে খেলতে লাগলো। তার প্রিয় খেলা ইচিং বিচিং। বাচ্চারাও তাকে পেয়ে খুশি মতো খেলতে লাগলো। খেলতে খেলতে সময় গড়িয়ে যেতে লাগলো। ওদিকে রিহান ঘুরে চলে এলো বাইর থেকে। তার দিকে তাকিয়ে একবার হাসলো সুফিয়া। রিহান জিজ্ঞাসা করলো, এখনো শেষ হয়নি খেলা? এই তো শেষ করছি। ঘাম মুছতে মুছতে বলল সুফিয়া। তাড়াতাড়ি শেষ করো, তোমার জন্য জিনিস নিয়ে এসেছি। কি আনছেন? খেলা থামিয়ে জিজ্ঞাসা করলো সুফিয়া। আগে খেলা শেষ করো। খেলা শেষ, বলুন কি এনেছেন। রিহানের দিকে এগিয়ে এসে সে পেছনে ফিরল সুফিয়া। বাচ্চাদের উদ্দেশ্যে বলল, বাচ্চারা তোমরা খেলো। বাচ্চাদের মন খারাপ হয়ে গেল। সুফিয়ার বদলে আরেকজন পার্টনার খুঁজতে লাগলো ওরা। সুফিয়া রিহানের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলো, কি আনছেন দেন? মাল আনছেন? মাল আনছে আর দুটো জিনিস আনছি। আর কি আনছেন? নির্মল হাসি ফুটে উঠল সুফিয়ার মুখে। চিরুনি আর তেলের বোতল আনছি। চিরুনি আর তেল? হাসলো সুফিয়া। আপনিও না পাগল একটা। তোমার পাগল আমি না এগুলো। বলি সুফিয়ার জন্য আনা জিনিসগুলো ওর হাতে দিল রিহান। ছোট ছোট এই ব্যাপারগুলোকে সুফিয়া অনেক খুশি হয়। তাকে খুশি করে বড় কোনো গিফট দিতে হয় না, বড় কোনো আয়োজন করতে হয় না। কয়েকদিন কোনো বৃষ্টি হয়নি, আকাশ ছিল পরিষ্কার। কিন্তু এরপর একদিন সকাল থেকেই আকাশে গুরুম গুরুম বৃষ্টি হতে শুরু করলো। রিহানের ইচ্ছা হলো দাদা বাড়িতে গিয়ে তার দাদা দাদি নতুন সংসারটা কেমন চলছে একটু দেখে আসতে। বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বলেই সুফিয়া তাকে বাধা দিয়ে বলল, এখন যেতে হবে না। শুনেছেন না কেমন গরম গরম শব্দ হচ্ছে? বৃষ্টি আসতে দেরি হতে পারে, আমি একটু গিয়ে দাদা দাদিকে দেখে আসি। বৃষ্টি আসলে কি করবেন? বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাবেন? রিহান সুফিয়ার দিকে চেয়ে হাসলো। সুফিয়াও হেসে জিজ্ঞাসা করল, আশ্চর্য, এভাবে হাসছেন কেন? শিউলির মা থেকে একটা ছাত এনে দাও না। নাক কুচকে সুফিয়ার হাত ধরে বলল রিহান, তাও আপনার যেতে হবে বৃষ্টি মাথায় নিয়ে? প্লিজ যাও না, নাকটা আরেকটু কুচকালো। আচ্ছা দেখি পাই কিনা।
বলেই সুফিয়া খুশিদের বাড়ির দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর একটা ছাতা এনে দিল রিহানের হাতে। রিহান ছাতা নিয়ে বেরিয়ে গেল। গরুর গাড়িতে করে দাদা বাড়ির ওদিকে যাওয়ার পথে হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হলো। রিহান মনে মনে সুফিয়াকে ধন্যবাদ দিল ছাতাটা এনে দেয়ায়। দাদা বাড়ির কাছে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টির বেগ আরও বাড়ল। রিহান গারোয়ানকে ভাড়াটা দিয়ে ছাতাটা খুলে গাড়ি থেকে নামলো। পরনের প্যান্টটা হালকা উপরে তুলে দাদা বাড়ির দিকে হাঁটতে লাগলো। তখন সে তার যুবক বয়সের দাদা ইউসুফকে দেখতে পেল। টিনের ছাউনি বেয়ে বৃষ্টির পানি পড়ছিল। ইউসুফ কলসিতে ভরে বৃষ্টির পানি নিচ্ছিল। হঠাৎ পেছন থেকে তার নববধূ সাহারা এসে ধাক্কা দিল। ইউসুফ বাইরে বৃষ্টিতে এসে পড়ল। সাহারা বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে জোরে হেসে উঠল। ইউসুফ গিয়ে সাহারাকে ধরে কোলে তুলে নিয়ে বৃষ্টিতে আনলো। ভিজতে লাগলো দুজন বৃষ্টিতে। রিহান কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। এবার অতীতের আসার আগে দাদির সাথে যখন তার কথা হচ্ছিল, তার তখন তাহলে এই ঘটনার কথাই বলছিল দাদি। এই লোককে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তার মানে ওটা রিহানই নিজেই। রিহান দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা দাদিকে দেখে দাদার জন্য আফসোস করলো। দাদা, এখন তো খুব মজা নিচ্ছ, একটু পর যে ধাক্কাটা খাবা কয়েকদিন বিছানায় পড়ে থাকতে হবে। হঠাৎ রিহান দেখল তার দাদি সাহারা তার দিকে নজর দিয়েছে। তারপর স্বামীর কোল থেকে ধাক্কা দিয়ে নেমে ভেজা শরীরে ঘরে ঢুকে গেল। ইউসুফ উঠানে চিত হয়ে পড়ে কাতরাতে লাগলো। রিহান গিয়ে সাহায্য করবে কিনা চিন্তা করেও এগিয়ে গেল না। ওখান থেকে দাদা দাদির খুনসুটি দেখে সে ঘুরে চলে এলো। চর আলগি গ্রামে বেশ কিছুদিন কাটলো রিহান আর সুফিয়া। সময়টা বেশ ভালোই কেটেছে দুজনের। ঘরের চারপাশে আগের মতো বেড়া দিয়ে ঘেরা হয়েছে। পুকুর থেকে শ্যাওলাগুলো পরিষ্কার করেছে লোক লাগিয়ে। পুকুর পাড়ে বসেই তাদের বিকেলের সময়টা কেটেছে বেশিরভাগ। জ্যোৎস্না রাতগুলো দুজন কাটিয়েছে এখানে পাশাপাশি বসে গল্প করতে করতে। সবকিছু যেন সে আগের মতোই, শুধু একটা মানুষের অভাব ছিল, জাফর মাস্টারের। মাঝখানে কয়েকদিন ইউসুফ ও এরশাদ থেকে গেছে বাবা মার সাথে। অনেকদিন এখানে কাটিয়ে আজ ওরা ফিরে যাচ্ছে আবার শ্রীপুরে। চর আলগি থেকে ওরা গরুর গাড়িতে করে গফরগাঁও যাওয়ার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। রিহান মনে মনে ভাবছিল যাওয়ার পথে যেন তার দাদা বা দাদি কেউ একজনকে অন্তত দেখতে পায়। কিন্তু দাদা বাড়ির কাছাকাছি এসে মনে হলো এই যেন মেঘনা চাইতে বৃষ্টি। দাদা দাদি দুজনেই রাস্তার সাইডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রিয়ানরা যে গরুর গাড়িতে উঠল সেই গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দিল। গাড়ি থামিয়ে গারোয়ান জিজ্ঞাসা করলো, কই যাবেন? গফরগাঁও স্টেশনে যাব। বইয়ের হাত ধরে বলল ইউসুফ। ওঠেন। ইউসুফ বইয়ের হাত ধরে প্রথমে তুলল তাকে, তারপর নিজে উঠল। রিহান এবং সুফিয়া একপাশে সরে ওদেরকে জায়গা করে দিল বসতে। ওদেরকে দেখে মিটমিট করে হাসতে লাগলো রিহান। বেশ কয়েকবার রিহানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল ইউসুফ। রিহানও কিছু বলল না। তারপর একসময় ইউসুফে বলে উঠল, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। গত মাসে আপনাদের বিয়ে গেছে না? আপনাদের বিয়েতেই তো আমরা এসেছিলাম। বলল রিহান। না, তখন না, আরও আগে। কোথায় যেন দেখেছি, বাট মনে করতে পারছি না। মাথা চুলকাল ইউসুফ। রিহান এবং সুফিয়া পরস্পরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসল। বিষয়টাতে তারা বেশ মজা পাচ্ছে। রিহান জিজ্ঞাসা করলো, ছোটবেলায় দেখেননি তো? ইউসুফ কি যেন ভেবে বলল, হতে পারে, কিন্তু আপনার বয়সের সাথে মিলছে না। আমার ছোটবেলা মানে তো আপনিও ছোট ছিলেন তখন, কিন্তু আমি আপনার এই চেহারাটাই দেখেছি। ভালো করে মনে করুন। তবে না, মনে করতে পারছি না আসলে। তাহলে আর কি করার? আপনাদের কোলে যখন রহমান আসবে তখন জানাবো আমি কে। রহমান মানে? আমাদের কোলে রহমান কোত্থেকে আসবে? বিয়ে হয়েছে না? আপনাদের বাচ্চা তো হবে, সে বাচ্চার নাম রহমান। এবার পাশ থেকে সাহারা ইউসুফের কানে কানে ফিসফিস করলো, লোকটা মনে হয় পাগল। মারল। বাজারে ব্যাগসহ কিছুটা দৌড়ে পালিয়ে এলো রহিম মিয়া। রিহানও এসে সরেছে। হাঁটতে হাঁটতে রহিম মিয়া বলল, শালার বদমাইশ, লাঠি মারার আর জায়গা পাল না। যে জায়গায় মেরেছে ওখানটায় বেশ চুলকাতে শুরু করলো। রহিম মিয়া আর দুহাতে বাজার থাকায় বেচারা চুলকাতে পারছেন না। রিয়ানকে সে বলল, স্যার আমার হাতের বাজেট একটু লাগবেন আপনি।